ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড পডকাস্ট। আর আমাদের পডকাস্টে আজকে একজন খুব স্পেশাল গেস্ট রয়েছে। লাস্ট আমাদের যে পডকাস্ট ছিল খুব সাকসেসফুল রানিং চলছে এখন। তো আজকে আমাদের সঙ্গে যে আছে বলতে পারো আমার ভাই, আমার কো রাইডার বা আমার বিহাইন্ড দ্য সিনসে যে ক্যামেরাম্যান থাকে সেই থাকে, ঠিক আছে। আমার সঙ্গে সব জায়গায় রাইড করে আমাদের কো রাইডার সুশোভন। আর সুশোভনের ব্যাপারে আমি বলে দিই, সুশোভন একজন খুব ভালো একজন রাইডার, হিমালয়ান চালায়। আর তার কিছু রাইডিং এক্সপিরিয়েন্স আছে, আর কিছু হন্টেড এক্সপিরিয়েন্সও রয়েছে যেটাও আজকে আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। আর কিছু আমরা আজকে পডকাস্টে ডিসকাস করব রাইডিং রিলেটেড আর বাইক মডস রিলেটেড। তো আজকে আমি এক্সপেক্ট করবো যে সবাই ভিডিওটা দেখো। আজকে হয়তো ব্লগটা আমরা বেশি লেন্দি করবো না, বিকজ আমরা একটু চাইছি ফরম্যাটটাকে একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখতে, যে আমাদের কত মিনিট করলে পর আপনাদের ইন্টারেস্টিং লাগে। তো সবার আগে আপনাদের সবাইকে বলি, যদি আপনাদের ব্লগগুলো ভালো লেগে থাকে বা আমাদের পডকাস্ট ভালো লেগে থাকে, ডেফিনেটলি কমেন্টে জানান আমাদেরকে, আমরা আরও কি কি পডকাস্টে আনতে পারি। আপনাদের আইডিয়াস আপনারা যদি দিতে চান তাহলে আমরা ডেফিনেটলি সেই আইডিয়াসগুলো নিয়ে ওয়ার্ক অন করবো। তো সবার আগে চলে যাই এখন আমাদের গেস্ট সুশোভন। সুশোভন আমার সঙ্গে রয়েছে। তো সুশোভন, ওয়েলকাম টু দ্য শো, আমাদের দ্য রাইডার্স চয়েস। আর তোকে নতুন করে কিছু বলার নেই, বিকজ আমাদের প্রত্যেকটা পডকাস্টের কিন্তু পিছনে একটাই ক্যামেরাম্যান থাকে, সে হচ্ছে সুশোভন। আর সুশোভনকে আজকে আমরা নিয়ে আসলাম এই কারণে যে ওর কাছে প্রচুর এক্সপিরিয়েন্সেস রয়েছে রাইডিং রিলেটেড, বাইকিং রিলেটেড। হি ইজ আ ক্রেজি রাইডার। প্রথম কথা হচ্ছে ওইটুখানি হি ইজ আ ম্যাড রাইডার, ঠিক আছে। তো প্রথমে আমি সুশোভনকে বলি যে সুশোভন, তোর জীবনের ফার্স্ট বাইক কি ছিল? আমার ফার্স্ট বাইক ছিল দ্যাট ওয়াজ বিক্রান্ত, বাজাজ বিক্রান্ত। আচ্ছা, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট বাইক। তো ওটা কোন সালে কিনেছিলিস? ওটা কিনেছিলাম দ্যাট ওয়াজ ইন 2018। বিক্রান্ত কেনার পিছনে তোর রিজনটা কি ছিল? অ্যাকচুয়ালি বিক্রান্ত কেনার কোনো রিজন ছিল না আমার। আচ্ছা, আই ওয়াজ লাইক বালাদা সেট, আমি ক্রেজি রাইডার, তো আমার হঠাৎ শখ জেগেছে আমি বাইক কিনবো। তো এবার আমি স্টোরে যাই, তো স্টোরে তখন উইয়ার্ডলি আমার ইচ্ছা ছিল বাজাজ পালসার LS 135 যে বাইকটা ছিল, ওকে। ওই বাইকটা কেনার ইচ্ছা ছিল। এবার স্টোরে গিয়ে দেখি যে বললো না, দ্য বাইক ইজ নট কারেন্টলি অ্যাভেলেবল, তো আই হ্যাভ টু ওয়েট ফর লাইক 15-20 ডেজ। বাট না, আমার বাইক যখন চাই আজকে কিনতে এসে, তো আমি বাইক কিনবো। তো ওখানে বাকি রয়েছে শাইন, লিভো, গ্ল্যামার। আমি বললাম না, এইগুলো ঠিক না। তো বিক্রান্ত একটু অন্যরকম লেগেছিল তখন আমার, কারণ বিক্রান্ত নিউলি লঞ্চ করেছিল মার্কেটে। অ্যান্ড একটা যে জিনিসটা বলা হয়েছিল লাইক INS বিক্রান্তের স্টিল দিয়ে তৈরি, তো ঠিক আছে একটু অন্যরকম ছিল, তো সেই কারণে আই অ্যাকচুয়ালি টুক বিক্রান্ত। ওকে, তো এটাই ভালোই reason একটা ছিল। এক্সপিরিয়েন্স ওর কাছে রয়েছে। ফার্স্ট মানে আইএনএস বিক্রান্তটাই তোর অ্যাকচুয়ালি মাথায় লেগেছিল, যে ওর স্টিল বডি দিয়ে স্টিল বডি ছিল, যেটা অ্যাকচুয়ালি পরে জানলাম যে অনলি দ্য ট্যাঙ্ক ওয়াজ মেড অফ স্টিল, যেটারও বিল্ড কোয়ালিটি ভালো ছিল না। সেটারও build এটা 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 quality এটা ভালো ছিল এটা না। আমিও অ্যাকসেপ্ট করছি, বিকজ বিং আ রয়্যাল এনফিল্ড ফ্যান, মানে রয়্যাল এনফিল্ডের পরে অন্য বাইক আমারও ঠিক একটুখানি কিরকম লাগে। ওটাই বাট actually। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের কিছু ড্রিম বাইকও রয়েছে, যে ড্রিম বাইকগুলো তোরও একই স্বপ্ন, আমার একই স্বপ্ন। মেবি BMW 1250 বা ট্রায়াম্ফ টাইগার 800। আমার ফার্স্ট প্রেফারেন্স ট্রায়াম্ফ টাইগার 800, which is actually not available, হ্যাঁ, মার্কেটে ডিসকন্টিনিউ হয়ে গেছে। বাট স্টিল লাইক সেকেন্ড হ্যান্ড হলো, আই উইল বাই ওয়ান ট্রায়াম্ফ টাইগার ফর শিওর। আচ্ছা। তোর এনএস এর পরের কি বাইক ছিল? বিক্রান্তের সরি, পরে, বিক্রান্তের পরে তোর NS ছিল। বিক্রান্তের পরে আমি অ্যাকচুয়ালি বিক্রান্ত আই রোড ইট ফর লাইক 2 years, 2 months এরকম ছিল। তারপরে আই সুইচ টু NS, বাজাজে শিফট করেছিলাম। তো NS ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ান অফ মাই ফেভারিট বাইক অ্যাট দ্যাট টাইম। ওকে, ফর দ্য প্রাইস, লাইক লুকসও ভালো ছিল, পাওয়ার মানে 200cc সেগমেন্টে ওই টাইমে আমি কনফিউজ ছিলাম অ্যাপাচি RTR 200, NS 200 আর FZ 250। ওকে। তো অ্যাপাচি 200 আমি চালিয়ে দেখেছিলাম, গুড বাইক। TVS এর ইঞ্জিন ইজ নো ডাউট ভালো ইঞ্জিন হয় TVS এর, স্মুথ বাইক ছিল। FZ 250 আমি চালিয়েছিলাম, আমার ফ্রেন্ডেরই ছিল একজনের। বাট তারপরে NS চালানোর পর NS ওয়াজ মাচ মোর লাইক, ফিল বেশি পাওয়া যেত NS এ। NS এ ফিলটা বেশি ছিল। আর তখন লাইক বয়স কম ছিল, স্পিড ক্রেজি ছিলাম, যে স্পিড লাইক ইটস গোয়িং লাইক 140-50, মানে অনেক কিছু। মানে তোর তো একটা এনএস এর সঙ্গে তো দীঘারও একটা বোধহয় কানেকশন ছিল বোধহয়। NS এর সাথে দিঘার কানেকশন ইজ লাইক, মানে আমার অডিয়েন্সকে বল যে তোর ক্যানট বি কাউন্টেড, এমন ছিল। লাইক দীঘা তখন নতুন নতুন লাইক বাইকিং, মানে নতুন নতুন বাইকিং না, যে লং এ যাবে, তো সেটাও থ্রু ইউটিউবই জানতে পারি। লাইক তখন হঠাৎ করে একদিন সাজেশনে মুম্বাইকার নিখিল, এভরিবডি নোজ মুম্বাইকার নিখিল, মোটো ব্লগিং এর ওই জিনিসটা এলো। লাইক হ্যাঁ, অ্যাকচুয়ালি বাইক নিয়ে রাইড করা যেতেও পারে, ডেইলি কমিউটিং ছাড়াও লাইক বাইক নিয়ে লং রাইডস হয়। রাইট। তো
ওটা দেখেই তো লাইক লেটস স্টার্ট ডুইং রাইডস। তো এইভাবে বললাম দীঘা কাছে রয়েছে, তো দীঘা যাওয়াটা দীঘা দিয়ে স্টার্ট করা হোক। তো এবার ওই দীঘা যেতে যেতে দীঘা এমন একটা হয়ে গেছিল যে লাইক এভরি উইকেন্ডই কিছু হোক না হোক ফ্রেন্ডসরা প্ল্যান করছে লেটস গো দীঘা। সকালবেলা দীঘা যেতাম, সারাদিন থাকতাম, নো হোটেল নাথিং, বিচে বসতাম, শ্যাকে বসতাম, গিয়ে পুরো দিনটা কাটে আবার বিকালবেলা ওখান থেকে ব্যাক করে যেতাম, বাই নাইট ব্যাক। এবং দীঘা সেম ডে অনেক কভার হতো। তো অ্যাকচুয়ালি দীঘা গুনে বলতে পারবো না এন হিসেবে কতবার দীঘা করেছি, কাউন্টলেস টাইম। মানে তুই আমাকে একটা এক্সপিরিয়েন্স বলছিস যে কত ঘন্টায় তুই রিচ করেছিলিস কলকাতা, দীঘা টু কলকাতা? ওটা উইয়ার্ড ছিল, ওই অল্প বয়সের যেটা হয় রক্ত গরম। তা আমার মোটামুটি 2.5 hours নন স্টপ। নন স্টপ 2.5 hours, যেটা কিন্তু মানে achieve একদম করা। আমি বলছি একদম কেউ করবেন না ওটা। আমার তখন বয়স কম, রক্ত গরম থাকলে যেটা হয়, বাইক রয়েছে, স্পিড 140-50 উঠে যাচ্ছে, তো চলো। মানে করাও যায় এটা, মানে আমাদের অ্যাকচুয়ালি করতে গেলে পর 4.5 ঘন্টার মতন লাগে, ঠিক আছে, অ্যাজ আ Actually. রাইডার। বাট করেছে একটা অ্যাচিভমেন্ট, বাট ইট ইজ ভেরি রিস্কি। অ্যাকচুয়ালি ইটস ভেরি না করাই ভালো। আমি কাউকে সাজেস্ট করবো না, কোনো হ্যাঁ। ইয়ে নেই, বি সেফ, বি ইয়োরসেলফ, কাউকে দেখানোর কিছু নেই যে আই ক্যান Exactly. অ্যাচিভ। মানে মানে অ্যাচিভ করতে গিয়ে অনেক প্রবলেমস হয়, তুই অনেক বলতে চাইছিস এখন তুই একটা ম্যাচিওর রাইডার হয়ে গেছিস। অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি প্রিসাইজলি বলতে গেলে হয়তো পরের টপিকে তুমি আসতে, আমরা লাস্ট টাইম দীঘা কতক্ষণে ঘুরেছিলাম? অনেক টাইম, 5 hours, 5 to 6 hours যাওয়ার সময়, আসার সময় 3 to 7 hours। আমরা রিল্যাক্স করতে, কারণ আমরা এনজয় করতে বেরিয়েছি। আমাদের ইয়ে নেই যে নোবডি ইজ গিভিং আস আ গিনেস রেকর্ড অ্যাকচুয়ালি যে 1.5 ঘন্টায় দীঘা বা 2 ঘন্টায় দীঘা, কোনো লাভ নেই। আমরা এনজয় করছি, লেটস এনজয় আওয়ার রাইড। রাইট, একদম ঠিক কথা। আচ্ছা, আমি এরপরের টপিকে চলে আসছি তোর কাছে, যে এখন তুই যে বাইকটা ইউজ করছিস, মানে এনএস এর পরে তুই যেটা কিনেছিস হিমালয়ান, ঠিক আছে, মাঝখানে স্কুটি ছিল একটা। আচ্ছা, স্কুটিটা আমরা আপাতত সাইডে হ্যাঁ, রাখছি, হ্যাঁ। বিকজ ইউ আর টকিং অ্যাবাউট দ্য বাইক। বাইকস, তো ওকে। তোর যে বাইকটা রয়েছে হিমালয়ান, তো হিমালয়ানটা কেনার পিছনে তোর একটা ভালো স্টোরি ছিল, মানে তোর একটা হার্ড ওয়ার্ক, তোর একটা ডেডিকেশন ছিল যে হ্যাঁ, আমি এই বাইকটা কিনবো। তো আমার অডিয়েন্সকে মানে এটা জানানোর একটাই উদ্দেশ্য যে যদি কেউ ডেডিকেটেডলি, আমরা যদি মানে মাথায় প্ল্যান করে নিই যে আমাকে একটা জিনিস কিনতেই হবে, তাহলে কিন্তু কিনতে পারবে। সেটা কিন্তু সুশোভন অলরেডি করে দেখিয়েছে জিনিসটা। তো তুই একটু তোর ওই ওই ফেজটা একটু বল। অ্যাকচুয়ালি লাইক ফার্স্ট বাইক বিক্রান্ত ছিল, যেরকম বললাম। তো বিক্রান্ত চালাতে চালাতে হঠাৎ করে লাইক মানে আমার হিমালয়ানের সাথে এনকাউন্টারটাও মানে খুব একটা এমন সিচুয়েশন হয়েছিল, লাইক আমি দমদম যাচ্ছিলাম, আই ওয়াজ অন অটো, দমদম যাচ্ছিলাম, হঠাৎ করে আমি লেফটে তাকিয়ে দেখি যে একটা বাইক, ইটস অ্যাকচুয়ালি লুকিং গুড, মানে টোটালি ডিফারেন্ট। আমি তার আগে জানিও না হিমালয়ান বলে কোনো বাইক এক্সিস্ট করে, কারণ তখন বাইকিং নিয়ে এতটা আমার ইয়ে ছিল না, রাইট। মানে নলেজ ছিল না বা অতটা ইন্টারেস্ট ছিল না। বাইক চালাতে ভালোবাসতাম, কারণ আমি বাইক চালানো শিখেছি ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 8। তো ক্লাস 8 মানে দ্যাট ওয়াজ 2013, ওরকম টাইম। তখন থেকে আমি বাইক চালাচ্ছি, তো নলেজ অতটা ছিল না। তো আমার দেখে ভালো লাগলো যে এটা কি বাইক, মানে টোটালি ডিফারেন্ট এরকম বাইক দেখি না, মানে অ্যাডভেঞ্চার ট্যুরার বলে কোনো বাইক এক্সিস্ট করে আমার নলেজেই ছিল না। তো তারপর দেখলাম লাইক রয়্যাল এনফিল্ড লেখা, আমি রয়্যাল এনফিল্ডেরও এরকম বাইক হয়? নর্মালি আমাদের মাথার মধ্যে রয়্যাল এনফিল্ড হিসেবে একটা কনসেপ্টই থাকে স্ট্যান্ডার্ড, ক্লাসিক, থান্ডারবার্ড। একদম একদম। এইটা আমাদের বেসিক, ছোটবেলার থেকে রয়্যাল এনফিল্ড মানে ইটস বুলেট, এক কথায়, অন্য কোনো বাইক হয়নি। আর অ্যাকচুয়ালি বুলেট আর ক্লাসিকের মধ্যে লোকে সব সময় কনফিউশনে থাকে, কনফিউশনে থাকে, কোনটা বুলেট ক্লাসিক কোনটা ক্লাসিক বলতে পারবে না। আজকের দিনও রয়্যাল এনফিল্ডের ক্লাসিক মডেল দেখলে লোকে বুলেটই বলে, বাট আরে, দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। আমার থান্ডারবার্ড থেকে বলে তোর বুলেটটা সরা। আমার হিমালয়ান দেখো লাইক ওল্ড স্কুল লোকরা বলে রয়্যাল এনফিল্ড লেখা মানে এটা বুলেট। লাইক আঙ্কেল এটা বুলেট, এটা টোটালি ডিফারেন্ট, বুলেট আলাদা। হ্যাঁ। তো লাইক ওইটা হলো আমার ফার্স্ট ভিউ অফ রয়্যাল এনফিল্ড হিমালয়ান। তারপর লাইক বাড়িতে এসে রয়্যাল এনফিল্ড বাইকস বলে আমি সার্চ করেছি, কারণ আমি নামও জানতাম না হিমালয়ান, কারণ হিমালয়ান লেখাটা কোথাও থাকে না, তাহলে এয়ার ফিল্টার কভার আর ব্যাটারি কভারের উপর ছোট্ট করে লেখা থাকে। তো আমি দেখলাম ঠিক আছে, তো ওই যে ক্লিক করলো তখন আমার মনে হচ্ছিল একদিন না একদিন তো কিনবো, লাইক টোটালি ডিফারেন্ট দেখতে বাইকটা, একদিন না একদিন কিনবো। মানে তখন একটা জিনিস হয় যে সেম কম বয়স কম, লাইক এই বাইকটা দেখতে আমার চোখে যদি ভালো লাগে 10 জনেরও ভালো লাগে, হ্যাঁ। এই একটা জিনিস কিন্তু থাকে। তো ওইভাবে লাইক ওয়েট করলাম, ঠিক আছে, তারপর রিসার্চ করে দেখলাম। আমি যখন হিমালয়ানের অ্যাকচুয়াল প্রাইস দেখি, মানে তখন হিমালয়ান আসতো অন রোড 1,75,000, অনেক আগে, তখন BS3 মডেল। তো তারপর আস্তে আস্তে রিসার্চ করি, তো ওটা মেন্টালি আমি ফিক্স করেই নিয়েছিলাম যে হিমালয়ান তো আই উইল বাই আ হিমালয়ান। তো লাইক ওয়েট করে 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 লাইক অনেক বছর আমি নিলাম, আমার হিমালয়ান এখন 2 years old।
তো অনেক বছর ওয়েট করে ফাইনালি অ্যাচিভড ইট। হ্যাঁ, তো ওটা হলো। আর তোকে দেখেও মানে আমিও বলবো আমার বাইক হিমালয়ান কেনার ইন্সপিরেশনটা ছিল এই ছেলেটা। কারণ যখন আমি থান্ডারবার্ড চালাই তো এই ছেলেটাই কিন্তু আমাকে বলেছিল যে আমার বাইকটা চালাও। চালাতে চালাতে এমন একটা জায়গায় চলে এসেছিলাম যে না, আই লাভ দ্য ফিল, আই লাভ দ্য সিটিং পশ্চার, অ্যাগ্রেসিভ একটা লুক ছিল। সব থেকে বড় কথা যেটা আমরা সবাই কিন্তু চাই যে আমরা যখন গিয়ার আপ করে যখন বাইকে বসবো যেন উই শুড ফিল কি আমাদের ফটোতে যেন আমরা একটা দারুণ লাগে দেখতে, একটা আমাদের মধ্যে একটা প্রাউড ফিল থাকবে যে আই এম সিটিং অন দ্যাট বাইক। আনটিল আনলেস ইউ গেট দ্যাট ফিল, তোর কিন্তু মানে ওই বাইকটার প্রতি অতটা ভালোবাসা আসবে না। আসবেন। আমার যেমন থান্ডারবার্ডও পরে আমাকে বসলে ভালো লাগে দেখতে, আবার আমি হিমালয়ানে বসলেও আমার একটা আলাদা ফিল অ্যাকচুয়ালি আছে। তোমার দুটো বাইকেই ভালো লাগে দেখতে। দ্যাট ইজ দ্য অনলি থিং যে আমি ওই দুটো বাইক নিয়ে সবসময় চলতে ভালোবাসি। অ্যান্ড ডিপেন্ডিং অন ওয়ার আই এম রাইডিং আই টেক মাই বাইক। এটাই হচ্ছে Actually, আমার ব্যাপার। যা ইফ আই এম ক্রুজিং মোড আই টেক দ্য থান্ডারবার্ড, Thunderbird। ইফ আই এম গোয়িং ফর আ অফ রোডিং মোড অ্যান্ড ক্রুজিং লেস তো আমি হিমালয়ান নিয়ে যাচ্ছি। ইফ আই ফিল যে আমার স্পিড লাগবে আই টেক মাই হিমালয়ান। ইফ আই ফিল যে আমি একটা রিল্যাক্স লেজার রাইড করবো তো আমি থান্ডারবার্ড নিয়ে যাবো। অ্যাকচুয়ালি মানে এটা আমি ভিউয়ার্সদেরও বলতে চাই যে ইফ ইউ গাইজ আর প্ল্যানিং টু বাই আ নিউ বাইক অর আপগ্রেড টু আ নিউ বাইক, মানে আমি এতদিন লাইক আমার মোটামুটি হয়ে গেল 10-11 ইয়ার্স আই এম রাইডিং আ মোটরসাইকেল। তো ওটা থেকে আমি একটা জিনিসই বলতে চাই যে ফার্স্ট নো ইয়োর পারপাস, কি পারপাসের জন্য। কারণ পছন্দ হলো টু বাই আ হিমালয়ান বাট ইয়োর পারপাস ইজ ডেলি কমিউটিং, বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, বা সকালবেলা একটু বাজার করতে গেলাম, তো হিমালয়ান ইজ নট আ প্র্যাকটিক্যাল বাইক ফর ডেইলি ইউজ। রাইট, এক্স্যাক্টলি। একদম। সেখানে ইউ ক্যান, যদি রয়্যাল এনফিল্ড পছন্দ হয় ইউ ক্যান গো ফর আ হান্টার, ইউ ক্যান গো ফর আ ক্লাসিক, ইউ ক্যান গো ফর আ স্ট্যান্ডার্ড, যেটা প্র্যাকটিক্যাল ইউজ। হিমালয়ান যেরকম না, তো ফার্স্টে পারপাসটা জানতে হবে যে প্রথম কথা তো আমি এটাই বলবো যে বাজার করতে যাওয়ার জন্য মানে রয়্যাল একদমই এনফিল্ড না, একদমই ঠিক না আছে, বিকজ অফ দ্য অয়েল কনজাম্পশন বা আজকের যা রেট অনুযায়ী। তো আমি সাজেস্ট করবো না, যদি কেউ যদি ডেলি কমিউটিং এর যদি যাও তত হায়ার সিসিতে যাওয়া উচিতই না। একদম। স্টিক টু লোয়ার সিসি। লোয়ার সিসিতে অনেক ভালো ভালো বাইকস আছে, অনেক ভালো ভালো কোম্পানিজ আছে, ইউ ক্যান গো ফর দ্যাট। আপনাদের পারপাস যদি হয় টু ডু লং রাইডস তখন ইউ ক্যান অফার আ রয়্যাল এনফিল্ড। যদি আপনাদের মনে হয় যে ইয়েস আমি এইখান থেকে এইখানে ট্রাভেল করব, আমি এখান থেকে এটা করব, আই নিড দ্য লাক্সারি অফ রাইডিং মোটরসাইকেল, দেন আই উইল টেল ওকে গো ফর রয়্যাল এনফিল্ড। একদম ঠিক আছে, একদম এরপরে যদি কারো যদি থাকে যে ইয়েস আই ওয়ান্ট টু বাই সামথিং উইচ আই ক্যান রাইড থ্রু আউট ইন্ডিয়া, একটা লাক্সারি ক্রুজিং, একটা আলাদা ফিল আমি নিয়ে চালাতে চাই যেখানে আমি টায়ার্ডও হব না, দেন উই ক্যান সাজেস্ট দেয়ার আর মেনি কোম্পানিজ হায়ার সিসি 650cc অনওয়ার্ড, যেখানে অনেক গাড়ি থাকে, একদম। সেগুলো নিয়ে কিন্তু আপনারা যেতে পারেন। আবার আমি তোর সঙ্গে এবারে অন্য একটা টপিকে আসছি। তখন তো তোর বাইক আর এগুলো হলো, তো লেটস টক অ্যাবাউট your first ride with me. That was Panchalingeshwar. ইয়েস, লাস্ট ইয়ার, That was last year. সেপ্টেম্বর। তো how was that ride? একটু তোর মানে এক্সপিরিয়েন্স আমার অডিয়েন্সের সঙ্গে শেয়ার করে দে। পঞ্চলিঙ্গেশ্বর রাইডের এক্সপিরিয়েন্স ওয়াজ জাস্ট অসম, মাইন্ড ব্লোয়িং। থ্যাঙ্কস টু ইউ দাদা, পুরো অ্যারেঞ্জ তুমি করেছিলে। ওটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, লাইক ফার্স্ট লং রাইড বা নাইট রাইড, মানে আর্লি মর্নিং রাইড, ভেরি আর্লি মর্নিং রাইড। ওটা আমি ফার্স্ট টাইম করেছিলাম। আমি নর্মালি কি আর্লি মর্নিং বলতে লাইক ইট ওয়াজ 5-6 ইন দ্য মর্নিং, কিন্তু রাত্রির বেলা 2:30টার সময় বেরোনো, ইন দ্য মিডল অফ দ্য নাইট, লাইক সানরাইজ হচ্ছে সেটার সাথে আমরা এগোচ্ছি। দ্যাট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। অ্যান্ড ওখানে যা যা ঘুরলাম, লাইক অফ রোডিং, মাউন্টেন, মানে অল্প মাউন্টেন ট্রেলস ছিল, ফরেস্ট ট্রেলস, ওটা অন্যরকম এক্সপিরিয়েন্স। লাইক ড্যামের উপর দিয়ে আমরা বাইক চালাচ্ছিলাম। কারেক্ট, একদিকে তোর খাদ, একদিকে খাদ আর একদিকে রিজার্ভারটা, রিজার্ভারটা একদম ড্যামের সামনে অব্দি যাওয়া। দ্যাট ওয়াজ দুটো ড্যাম ছিল। হ্যাঁ, একটা তোর ঋষিয়া ড্যাম পড়ছিল, ঋষিয়া ড্যাম, আর একটা কুমকুট ড্যাম ছিল, দুটো। ওই এক্সপিরিয়েন্সটা দ্যাট ওয়াজ আমার জন্য ফার্স্ট টাইম ছিল, লাইক ওই এক্সপিরিয়েন্স যে বাইক নিয়ে আমরা ড্যামের উপর দিয়ে বাইক চালাচ্ছি। তারপরেও যে জিনিসটা আমাদের ইন্টারেস্টিং ছিল হচ্ছে যে ওই যে ফরেস্টের ভিতর দিয়ে যখন যাচ্ছি আমরা, কুলদিয়া ফরেস্ট। তো কুলদিয়া ফরেস্টটা এমন একটা ফরেস্ট যে ফরেস্টটা একটু যখন বিকেল হয়ে আসবে 4টের দিকে, মানে ডার্কনেস কাকে বলে বোঝা যায়, মানে ইউ আর ইনসাইড আ ফরেস্ট, পিচ ডার্ক, মানে ও 70 ওয়াট জ্বালিয়েছে বলে মনে হচ্ছে দিনের বেলায় যাচ্ছি। যদি 70 ওয়াট না জ্বালাতো তাহলে কিন্তু পুরো মনে হতো যে অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি। ওখানে হেডলাইট আমি মাঝখানে বন্ধ করেছিলাম, হেডলাইটে কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ দের ইজ নো রোড, অ্যাকচুয়ালি ফরেস্ট ট্রেল ওটা।
গাছের মাঝখান দিয়ে যেরকম ট্রেলস হয় মানুষ হাঁটতে বা লোকালস লোক হাঁটতে, ওটাই। আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখন আমরা ওইখানে যাচ্ছি, দ্য মোমেন্ট উই এন্টার দ্যাট ফরেস্ট, কোনো নেটওয়ার্ক ছিল না, কোনো অ্যাকচুয়ালি কোনো কোনো নেটওয়ার্ক নেটওয়ার্ক ছিল না, কোনো কল যাবে না, কোনো ম্যাপস নেই, কিচ্ছু নেই। স্পেশালি আমাদের সঙ্গে একজন গাইড ছিল যে ওখানকার লোকাল আর সেই জায়গাটা স্পেশালাইজড ছেলে ছিল, তো ও আমাদেরকে রাস্তা দেখিয়ে পুরোটা নিয়ে গেছিল। আমরা একা গেলে পর কোনোদিনও ওই রাস্তায় আমরা হয়তো ঢুকে যেতাম, ফেরত আসতে পারতাম না। এক্স্যাক্টলি, আর ওটা ওটা ফেরত আসতে পারতাম না। এক্স্যাক্টলি একটা কুলদিয়া ফরেস্টের ঠিক পাশ দিয়ে গিয়ে রিসা ড্যামটা ওঠে। ইফ ইউ টেক দ্য লেফট তাহলে আমরা কুলদিয়া ফরেস্টে একদম ভিতরে চলে যাব। ওখানে এমনিতেও ঢুকতে দিত না, কারণ ওখানে ফরেস্ট রেঞ্জাররা থাকে, ওখানে ওদের গাড়িতে করে যেতে হয়। তো যারা পঞ্চলিঙ্গেশ্বর যাওনি বা প্ল্যান করছো, ডেফিনেটলি একটা ভালো লোকেশন, দারুণ একটা লোকেশন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সব ডিটেলস দিয়ে দেবো, কার সঙ্গে কোন হোটেলে থাকতে হবে বা কে আপনাকে হেল্প করে দিতে পারে পুরো জিনিসটা করার জন্য। আর সেখানে গিয়ে আমাদের আরো একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছিল, ইন দ্য সেন্স যে জানিস আমার বাইকটা এরকম খারাপ হয়ে গেছিল, ঠিক আছে, বল রেসার তোমার হয়েছিল, আমাদের একজন কো রাইডারের হয়েছিল, like হ্যাঁ। হঠাৎ করে, দুটোই হঠাৎ করে হঠাৎ হয়েছিল। করে সেম টাইম, ঠিক আছে। তো ওভারঅল আমরা যে হোটেলটা ছিলাম, হোটেলটার এক্সপিরিয়েন্স কি ছিল? হোটেলের এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি ভেরি বিউটিফুল। এখন অব্দি আমার থাকা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। হসপিটালিটি, দ্য ফুডিং, বা আমরা যাওয়ার পর যেভাবে আমাদের লাইক গেস্ট গেলে যেভাবে আপ্যায়ন করা, যেটাকে বলে আমরা বাংলায় বলি, সেইভাবে লাইক 24/7 কেয়ার নেওয়া, দ্যাট ইফ ইউ নিডেড এনিথিং অর নট। হসপিটালের স্টাফদের হসপিটালিটি বা হোটেলের যে স্টাফ ছিল, স্টাফদের বিহেভিয়ার ওয়াজ ভেরি গুড, ভেরি গুড। আর তোর ফুড তো অসম ছিল, হ্যাঁ, ফুড দারুণ ছিল, ফুড অসম ছিল। তোর রুমের থেকে পুরো পাহাড় দেখা যেত আমার, হ্যাঁ, কার্টেন সরালে উইন্ডো দিয়ে পুরো পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা একটা দুর্ধর্ষ লোকেশন করেছিলাম। এরপরে ওর সঙ্গে আমি এমনি অনেক রাইড করতে থাকি, ছোটখাটো আমাদের ride হতেই থাকে। রাইড হতেই থাকে। আমরা হাতিপাথর গেছিলাম লাস্ট, এই বছরই গেছিলাম হাতিপাথরে, ফেব্রুয়ারিতে গেছিলাম। তো হাতিপাথরের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। হাতিপাথরের এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল, লাইক ক্যাম্প স্টে ইন আ গ্রুপ। হ্যাঁ, মানে আমি এর আগে ক্যাম্প স্টে করেছি 4-5 জন বন্ধুরা, তো সেটা আমার আগের বাইক নিয়ে এনএস নিয়ে, লাইক লাল কাঁকড়া বিচ, মন্দারমণির ওখানে। তো লাইক গ্রুপে ক্যাম্প স্টে করা এন্ড অল দ্যাট। তারপর আমার তো একটা পার্ট অফ এভরি রাইড, দাদা জানি, আমি প্রত্যেক রাইডে গেলে কিছু হোক না হোক আমার বাইক পাঞ্চার হবে, মানে দ্যাট ইজ ফিক্সড, ওটা ফিক্সড। মানে নয় রাইডে বেরোনোর ঠিক আগের রাতেও টায়ার পাংচার হবে, আর নালে আমরা রাইড করতে করতে ইন দ্য মিডল অফ দ্য রাইড হবে, বা আমরা পৌঁছে যাওয়ার পরে আমাদের কিছু একটা হবে। হ্যাঁ, মানে আমার বাইকের সাথেই হবে। হ্যাঁ, মানে হাতিপাথরে আমরা পৌঁছেছি, স্টে করেছি, আমরা স্টে করলাম, দুপুরবেলা আমরা এনজয় করলাম, উই হ্যাড লাঞ্চ, বিকাল বেলাও আমরা এনজয় করছিলাম। হঠাৎ করে মনে হলো ওখানেও ফরেস্ট রয়েছে, হালকা ফরেস্ট রয়েছে, সবাই গ্রুপ নিয়ে বেরোলো। এক্স্যাক্টলি। তো আমরা যাচ্ছিলাম, দাদা আমার বাইক চালাচ্ছিল, তো হঠাৎ করে আমরা একটু ভুল রুট নিয়ে নিয়েছিলাম, লাইক দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছিল, আমরা লেফটের জায়গায় রাইট নিয়ে নিয়েছিলাম। তো আমাদের ইউ টার্ন মারার সময় দাদা যখন চালাচ্ছে, সঙ্গে সঙ্গে দাদাকে বললাম, দাদা সামথিং ইজ রং, বাইক পাঞ্চার হয়েছে। আমি এখানে ভিডিওটা দিয়ে দেবো, ওখানে আমাদের কি বলা হয়েছিল সেটাও বলে দেবো। এই পাংচার, এই পাংচার, এই পাংচার, ঠিক আছে। মানে এতটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার যে আমার বাইক পাঞ্চার হলে আমি বুঝে যাই আগের থেকে। হ্যাঁ, মানে আমাকে দেখে আমরা বলছি, না না পাংচার হচ্ছে কি, বুঝে হ্যাঁ পাংচার হচ্ছে, তো ঘুরে দেখি হ্যাঁ ডেফিনেটলি। আমি সঙ্গে সঙ্গে নেই বলছি, টায়ার পুরো ফ্ল্যাট, আর তারপর ওখান দিয়ে তোমার স্যাডেল করে লাইক 2 কিলোমিটার নিয়ে আসা, ওইটাও ভিডিওটা আছে। তো এটা হয়েছিল, মুড অফ হয়ে গেছিল ছেলেটা। তারপর আমার প্রচন্ড মুড অফ, মানে আমার মুড অফ হওয়ার কারণ ওটাই ছিল যে ওইখানেও নেটওয়ার্ক ছিল না। আমারও আরএসএ নেওয়া রয়েছে, তো আরএসএ কে যে কল করছি, খুব কষ্ট করে আরএসএ কে পেয়েছিলাম, তুমি ছিলে সামনে। এবার লাইভ লোকেশন চাই, লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপ দিয়ে যাচ্ছেই না, কারেক্ট। এত সুন্দর নেটওয়ার্ক ওখানে। তো আমার মুড অফ হওয়ার একটাই কারণ ছিল, যেহেতু গ্রুপে গেছি, মানে আমার একটা মেন্টালিটি, আমি যে গ্রুপে যাই, নোবডি শুড সাফার জাস্ট বিকজ অফ মি। আমার একটা এরকম মেন্টালিটি রয়েছে যে আমার বাইক যদি ঠিক না হয়, তাহলে বাকি যে আমার কো রাইডাররা রয়েছে, এদেরও তো কাজ থাকবে, কারণ আমরা নর্মালি স্যাটারডে সানডে রাইড করি, মানডে সববার অফিস থাকে, তো আমরা সানডে রিটার্ন করবো। তো আমার যদি কোনোভাবে বাইক ঠিক না হয়, কারণ কেউ ওখানে ছেড়ে আসবে না, তো আমার ওটার জন্য মুড অফ। তারপর যাই হোক, সিনিয়র্সরা যারা ছিল, দাদা ছিল, বাকি আরো সিনিয়র্স যারা ছিল, সবাই বললো যে ভাই মন খারাপ করিস না, কিছু না কিছু অ্যারেঞ্জ কর। তারপর যাই হোক, উই স্টার্টেড এনজয়িং অ্যাগেন। তো পরের দিন বাইক ঠিকও হয়ে গেছিল। তো ওটাই, তো ওটাও একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, গ্রুপ রাইড। অত বড় গ্রুপে আমি ফার্স্ট টাইম রাইড করেছিলাম। কতজন গেছিলাম? 22 জন 23 জন গেছিলাম। 24 জন 24 জন গেছিলাম। 24 জন, সবাই সোলো এন্ড 24 রয়্যাল এনফিল্ড। 24 আওয়ার আমরা এমনিতেই আমরা রয়্যাল এনফিল্ডই চালাই অ্যাকচুয়ালি। তো ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। মানে যে কটা রাইডস করেছি, কিছু না কিছু আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে আমাদের ভেরি ইন্টারেস্টিং জিনিস। এরপরে আমরা যে জিনিসটা হাতিপাথরে আমার ফেরার সময় যে ইনসিডেন্টটা হলো আফটার লাঞ্চ,
হ্যাঁ, তো ওটা ওটা তো প্যাথেটিক এক্সপিরিয়েন্স ছিল আমার। আমি আই ওয়াজ ফিলিং ভেরি স্যাড ফর হিম বিকজ হাতিবাজার থেকে যখন ফিরছিলাম তখন তুই বলে দে তোরই তো এক্সপিরিয়েন্স আমার ছিল। মানে সব এভরিথিং ওয়াজ গোয়িং গ্রেট, ভালো রাইড করছিলাম, মজা করছিলাম। তো লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ করার পর হেলমেট পরতে গিয়ে আমার স্পাইনের মাঝখানে আমার নার্ভ গিয়ে লক হয়ে গেল, আমার পুরো শোল্ডার লক। তখন না আমার মাথায় এটা ঘুরছে যে আমার এখনো মোর দেন 250 কিলোমিটার টু কলকাতা। যাই হোক, তারপর ওখানে ওই সেম দাদা ছিল, দাদা হেল্প করলো। তারপর বাকি আরো একজন ছিল, তো সে লাইক ভলিনি স্প্রে অ্যান্ড অল দ্যাট, তো ওইভাবে কোনোভাবে কলকাতা ঢুকেছে না। তো দ্যাট ওয়াজ রিয়েলি আ প্যাথেটিক এক্সপিরিয়েন্স, কারণ আমার বডি মুভ করছে না, আপার বডি মুভ করছে না, পুরো মাথা লো। তো সেইভাবে তো ওটাও একটা এক্সপিরিয়েন্স হলো যে লাইক প্রপার রেস্ট, কারণ আমি প্রপার রেস্টেড ছিলাম না। হুম। তো এটা আমি ভিউয়ার্সদের বলতে চাই যে লং রাইড হোক, ডাজেন্ট ম্যাটার 200 হোক কি 300 500, ইউ শুড টেক প্রপার রেস্ট। আমি হ্যাঁ, দু মানে রাত না ঘুমিয়ে আমি বাইক চালাচ্ছিলাম। মানে তো রেস্ট না নিলে পর রাইড করতে পারবে না। অ্যাকচুয়ালি মানে আমার রাইড করতে গেলে না আমি 3 রাত 4 রাত না ঘুমিয়েও রাইড করেছি, দাদা জানে আমার ঘুম পায় না রাইডে, কিন্তু বডি ডাজ নট পারমিট, Correct. বডি স্টিফ হয়ে গেছিল। তো যার জন্য এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল আমার। তো এটা ইউ গাইস শুড অলওয়েজ টেক আ প্রপার রেস্ট বিফোর এনি লং রাইড। Right. তো এবার আমরা যেই টপিকে যাব, আমাদের পডকাস্টে খুব একটা ইন্টারেস্টিং পার্টে যাব তোর সঙ্গে। প্রথম কথা আমি বলি যে ও ওর এক্সপিরিয়েন্সটা আমাদেরকে শেয়ার করলো, যে ওর রাইডিং এক্সপিরিয়েন্স, বাইক এক্সপিরিয়েন্স, আমরা যেসব রাইড এক্সপিরিয়েন্স করেছি। এবার আমরা একটা একটা খুব ভালো একটা টপিকে যাব, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রাইডার কিন্তু এই ফেজটা দিয়ে আমরা কিন্তু যাই। সেই ফেজটা হচ্ছে আমরা কোনো না কোনো ক্লাবের একটা পার্ট। ঠিক আছে, ইদার আমরা কোনো একটা ক্লাবের পার্ট হয়ে এক্স ক্লাব মেম্বার হয়ে নতুন ক্লাব জয়েন করছি, বা কেউ এখন একটাই এমন ক্লাবে জয়েন করেছে যেটাতে ফিক্সড আছে অ্যাজ আ কোর মেম্বার। ঠিক আছে, তো তোর লাইফের যে প্রথম ক্লাব তুই যাকে জয়েন করেছিস, সেই ক্লাবের ব্যাপারে কিছুটা বল, আর তুই ছাড়লি কেন ক্লাবটা? আচ্ছা, তো প্রথমে আমি ওরকম ফ্রেন্ডসদের সাথে 3-4 জন ফ্রেন্ডস, আমরা স্কুল ফ্রেন্ডস হোক বা পাড়ার ফ্রেন্ডস হোক, তো আমরা এরকম রাইড করতাম লাইক 4-5 জন র্যান্ডম রাইড, মিক্সড বাইক অ্যান্ড এভরিথিং রাইড করতাম। যার মানে আমি যখন যেটা বললাম যে লাল কাঁকড়া বিচ রিসর্টে গেছিলাম, তো ওখানে একটা জাভা 42 ছিল, আমার এনএস ছিল, আমার একটা ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি আমার আমার যার থ্রুতে আমার বাকি দিচ্ছে না, হি ওয়াজ রাইডিং আ শাইন এসপি 125। তো আমরা মিক্সড রাইড করতাম। তো আরেকজন অ্যাপাচি ছিল 164V, দ্য নিউ ওয়ান। তো এরকম তারপর আমি ভাবলাম যে ফ্রেন্ডসরা রাইড করছে, লেট ওয়াই নট জয়েন আ গ্রুপ, কারণ সেম জিনিস ইনস্টাগ্রাম রিলস ইউটিউব সব জায়গায় গ্রুপে যখন রাইড করার না, মানে 10টা লোক দেখলে ইট লুকস প্লিজিং টু দ্য আই। 15টা বাইক 20টা বাইক বা 10টা বাইক একসাথে যাচ্ছে লাইক আ কনভয়, এটা দেখতে ভালো লাগে, ইরেসপেক্টিভ অফ সেম ব্র্যান্ড হোক কি ডিফারেন্ট ব্র্যান্ড হোক, ভালো লাগে। তো এইভাবে লাইক র্যান্ডামলি আমরা, তুমি হয়তো চিনবে আমাদের শম্ভুদার চায়ের দোকান, তো ওখানে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়েছিলাম, আরো দুজন ফ্রেন্ড ছিল আমার। তো সেখানে একটা স্ক্র্যাম 411 থেকে, রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 41, তো দেখলাম বেশ সুন্দর গিয়ার্ড আপ এন্ড অল দ্যাট। তো র্যান্ডামলি উই স্টার্টেড টকিং, কারণ আমার আরেকটা যে ফ্রেন্ড ছিল হি অলসো ওনস আ স্ক্র্যাম 411, লাইক স্যাডেস্টে লাগানো, লেগ গার্ড লাগানো, হি রিসেন্টলি বট স্টক বাইক ছিল। তো কথা বলতে বলতে লাইক উই কেম টু নো দ্যাট হি ইজ অ্যাকচুয়ালি আ সর্ট অফ ওনার বলো বা ক্রিয়েটার অফ আ ক্লাব, আই ওয়ন্ট টেক দ্য নেম। তো সেই ক্লাবের তো লাইক ঠিক আছে, কথাবার্তা প্রথম দিন বলে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, ভালো লাগলো লোকটার সাথে কথা বলে। তো বললো ওয়াই ডোন্ট ইউ জয়েন আওয়ার ক্লাব, ইরেসপেক্টিভ অফ ইউর বাইক, ডাজেন্ট ম্যাটার তুমি কি বাইক চালাও, আমাদের মিক্স গ্রুপ, ইউ ক্যান জয়েন দ্য ক্লাব। তো আমরা একে অপরের দিকে তাকে লাইক উই ডিসাইডেড চলো লেটস জয়েন দ্য ক্লাব। কারণ আমার যে ফ্রেন্ডটা ছিল কোনো নতুন বাইক নিয়ে ও কোনোদিন রাইড করেনি, লাইক বাইক নিয়ে রাইডিং ও করেনি। তো আমি বললাম যে চলো লেটস জয়েন, আমি তো রাইড করেছি, ইটস অ্যাকচুয়ালি ফান, রাইড করলে মজা লাগবে। তো জয়েন করলাম, কিন্তু আমি ক্লাবের সাথে একটা রাইডেও যাইনি, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ নর্মালি সব ক্লাবসেরই থাকে টু ইন্টারাক্ট উইথ ইচ আদার। রাইট। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ওখানে একটু এক্সেসিভলি বেশি রুলস এন্ড রেগুলেশনস ছিল, লাইক আমি 3-4 দিন থেকে, আমরা হয়তো নিজেদের ক্লোজ ফ্রেন্ডসদেরও বলি না প্রত্যেকদিন সকালবেলা গুড মর্নিং আর রাত্রিবেলা গুড নাইট, দিস ওয়াজ দ্য মেন প্রোটোকল, জানাতেই হবে। অ্যাপার্ট ফ্রম রাইডিং নর্মাল কোনো কথা বলা যাবে না গ্রুপে, লাইক ইট ফেল্ট লাইক আই ওয়াজ ইন আ বোর্ডিং স্কুল, মানে এর বাইরে এ করা যাবে না, প্রিন্সিপাল বলে দিয়েছে তুমি উঠতে পারবে না তো উঠতে পারবে না। তো আমার ওর জন্য ভাল লাগেনি, তো আমি কোনো রাইড অ্যাটেন্ড করতাম না, আমি ওই গ্রুপটায় ছিলাম লাইক ক্লোজ টু 1 ইয়ার ছিলাম, হোয়াটসঅ্যাপে ছিলাম। তো তারপরে লাইক বিইং আ অ্যাডমিন অফ দ্য গ্রুপ যে ছিল, সে একদিন মেসেজ করলো মেনশন করে আমাদের, যেহেতু আমি রাইড করতাম না তো আমার ফ্রেন্ডসরাও রাইড করতো না, ওরা যেত না। আমি একটা মিট আপে গেছিলাম ওদের, যদিও জাস্টিন ধাবায় হয়েছিল আমাদের দিল্লি রোডে, তো গেছিলাম। তো সেদিন স্টিকার অ্যান্ড অল দ্যাট দিল, ইন্টারাকশন সেশন একটা হলো। তো
ওখানেও সেই একই প্রোটোকল, লাইক যারা সিনিয়র্স ইউ হ্যাভ টু শো হেল লট অফ রেসপেক্ট, লাইক ফ্রি কথা বলতে পারবে না। তো ওরকম আজকালকার দিনে লাইক ওয়ার্ক লাইফে কর্পোরেট সেক্টরে ওই জিনিসটা থাকে না, এক্স্যাক্টলি। সবাই ফ্রেন্ডলি ভাবে মেশে আজকের দিন পেলাম। হ্যাঁ, আই শুড নট ডিসরেসপেক্ট এনিওয়ান বাট উই ক্যান বি ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডলি Right, নেচারে মিশি। অবভিয়াসলি আই ক্যানট ডিসরেসপেক্ট মাই ম্যানেজার, রাইট। বাট কিন্তু আমরা তাকেও স্যার বলি না, এখন স্যার জিনিসটা চলে গেছে। তো ওখানে লাইক স্যার বলতে হবে না, কিন্তু সবসময় মাথা নিচু করে থাকতে হবে। সিনিয়র বলে দিয়েছে মানে সিনিয়রের কথা শেষ কথা, আমার ভাল লাগেনি, তো আমি ছিলাম এরকম। তারপর হঠাৎ করে একদিন মেনশন করে আমাদের 3-4টে ফ্রেন্ড আমরা যারা একসাথে ঢুকেছিলাম, অ্যাজ ইউ গাইজ আর ইনঅ্যাক্টিভ উই আর রিমুভিং ইউ ফ্রম দ্য গ্রুপ। আই ওয়াজ লাইক ভেরি হ্যাপি, ভাই আমি ছাড়বো না, তুমি বের করে দিচ্ছি, ইটস ইউর ফল্ট। ছেড়ে দিলাম। তারপরে আমার স্কুলের অনেক পুরনো বন্ধু দইপাড়, তো ও বলছিল যে তুই ওই গ্রুপটায় ঢুকেছিলিস, সো আই এম কারেন্টলি উইথ আ গ্রুপ দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি গ্রুপ বিগ অ্যান্ড রিনাউন্ড গ্রুপ, why don't you join us? So I was like, okay, let's do. As you were saying, I trust you, so let's join. So I was a bit skeptical. যে আবার right, মানে আমার প্রথম গ্রুপে ঢুকে আমার মেন্টালিটি এমন হয়ে গেছিল, ভাই গ্রুপ এসাই হতা है রাইট। এরকম, যে মানে লোকের কি ফার্স্ট এক্সপিরিয়েন্সটাই মানে ম্যাটার করে, যে প্রথমবার একটা গ্রুপে ঢুকে লাইক ঠিক আছে, লেটস গিভ ইট অ্যানাদার শট, দেখা যাক, না হলে কি বেরিয়ে যাবো। তো গেলাম। তো প্রথম দিন যখন আমরা গেলাম, মানে আমি ফ্রেন্ডের সাথে যখন গেলাম, সেই দিনে ফেলটা কানেকশন না, এই গ্রুপটা আলাদা। লাইক প্রথম দিন যারা চেনে না, আমায় জানে না, প্রথম দিন দেখছে, তারা যেভাবে আমায় লাইক কথা বললো, গল্প করলো, মানে আমি এক্সপেক্ট করিনি যে 2 ঘন্টার উপর আমরা দাঁড়িয়ে আড্ডা মেরে নেবো। মানে যাদের সাথে চিনি না, মানে মনে হচ্ছিল যে আমি এদের অনেকদিন ধরে চিনি। তাই ফেলটা কানেকশন। তো আমি বললাম না ভাই, লেটস জয়েন দ্য গ্রুপ, আই এম ওকে উইথ ইট। তা আমি জয়েন করলাম। জয়েন করার পর আমার সাথে বাকি যে আমার 3-4 জন 2-3 জন বন্ধু যারা ছিল, যারা আমার পুরোনো গ্রুপটায় জয়েন করেছিল, ওরা আমার কথা শুনে জয়েন করলো। তো আমরা একসাথেই জয়েন করলাম। কিন্তু আমার পার্সোনাল কিছু রিজনের জন্য আমি 1 বছর রাইড করিনি ক্লাবের সাথে, ইউ ভেরি ওয়েল নো দ্যাট। আমরা সেম গ্রুপেই রয়েছি। হ্যাঁ। আমি 1 বছর, তারপরেও না লাইক কেউ বলেনি যে ভাই তুই রাইড করছিস না, তোকে বের করে দেবো, তুই ক্লাবে টাইম দিচ্ছিস না, বের করে দেবো। এই জিনিসটা হয়নি, মানে ওই জিনিসটা যে লাইক ইটস একটা ফ্যামিলি জিনিস। মানে ভিউয়ার্সদের এটাই বলবো, ফ্যামিলিতে অনেকেরই প্রবলেম থাকতে পারে, সবারই প্রবলেম, সবার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে। এরকম আমি ওয়ার্ল্ডে একটা ফ্যামিলি নেই যার কোনো প্রবলেম। মেবি দ্য ফ্যামিলি ইজ ওয়ে টু রিচ, ওয়ে টু পোর, প্রবলেম আছে, লাইফ ইজ ফুল অফ প্রবলেম। তো সেখানে ওরা এক কথা দেখ, রাইডারকে বলতো যে ভাই ক্যান ইউ জয়েন, বা ব্রাদার ক্যান ইউ জয়েন। তো আমি বলতাম যে না, লাইক আই স্টিল নিড সাম টাইম। দে ওয়ার টোটালি ওকে উইথ, ওকে ব্রাদার টেক ইউর টাইম, ওয়েন ইউ আর কমফোর্টেবল জয়েন। তারপরে অ্যাকচুয়ালি তোমার আর আমার যদি অফিসিয়ালি ফার্স্ট রাইড বলি, আমাদের গ্রুপের সাথে তারপর শস্য বসতাম আমরা গেছিলাম, রাইট, ব্রেকফাস্ট রাইট। আর ব্রেকফাস্ট রাইড। তো ওখান দিয়ে তোমার সাথে আমার বন্ডিং আরো, তার আগেও আমি চিনতাম তোমার, তো বন্ডিংটা আরো ভালো হলো। তো সেই যে প্রথম গেলাম আর প্রথম রাইডটা যে করলাম, তখন লাইক আমি বাড়ি এসে ভাবছিলাম ওয়াই দ্য হেল আই ওয়াজ নট রাইডিং উইথ দিস গ্রুপ ফর সো লং। আমার পার্সোনাল রিজনে যে ফ্যামিলি বন্ডিংটা, একটা নতুন রাইডার ঢুকেছে, তো একবার আমার মনে হয়নি যে আই এম নিউ টু দিস গ্রুপ এতটা। আমি আমার এক্সপিরিয়েন্সটাই বলি, যে ক্লাবে তুই আর আমি একই সঙ্গে যে ক্লাবটায় রয়েছি, সেই ক্লাবে এই 15th অগস্ট আমার 1 বছর কমপ্লিট হবে। তোমার 1 বছর হচ্ছে? 1 বছর। মাই ফার্স্ট রাইড উইথ দিস ক্লাব ওয়াজ লাস্ট ইয়ার 15th অগস্ট। তো সেটার পিছনে একটা কাহিনী ছিল যে ক্লাবটাকে জয়েন করি, জয়েন করার পরে উই ওয়ার 4 রাইডার্স। তখন সুশোভন ওয়াজ নট আ পার্ট অফ আওয়ার গ্রুপ। তো আমরা 4 জন রাইডার ছিলাম, যে 4 জন ক্লাবে ছিলাম, বাট তোমার ফ্রেন্ড গ্রুপের মধ্যে হ্যাঁ তখন আমি ছিলাম। তো তখন ছিলাম সেই 4টে ছেলে কিন্তু আমার সঙ্গে, মানে আমরা ওই 4 জন একসঙ্গে বসে আড্ডা মারতাম, সবকিছু করতাম, রাইডস ডিসাইড করতাম। আমরা অ্যাকচুয়ালি আমরা একটা রাইড ডিসাইড করেছিলাম যে রাইডটা আমরা যেতাম। তো ডিউ টু সাম পার্সোনাল ইস্যুস একটা রাইডারের সঙ্গে আরেকটা রাইডারের যে ক্লাশ ছিল, সেই ক্লাশের জন্য দুটো রাইডার বেরিয়ে যায়। আর মাঝখানে আমি পড়ে গেছিলাম বিপদে, যে আমি অলরেডি ওদেরকে বলেছি, বিকজ দেয়ার বিহেভিয়ার ওয়াজ রিয়েলি গুড টুয়ার্ডস মি। তো মানে তোমাদের 4 জনের মধ্যে লাইক 2 জনের পার্সোনাল ক্রাশের জন্য বেরিয়ে যেতে গিয়ে তুমি মাঝখানে পড়ে গেছিলে। আরেকজন যে ছিল হি ওয়াজ সো লয়াল উইথ দ্য গ্রুপ, ও প্রথমে বলেছিল আই এম নট গোইং ইন, আই এম রাইডিং উইথ মাই গ্রুপ। হ্যাঁ, ও দিক দিয়ে ফিক্স ছিল যে আমি যাব। এবার আমরা 3 জন পড়ে গেছিলাম, 3 জনের মধ্যে 2 জন অবভিয়াসলি বেরিয়ে যায়, আর আমাকেও ফোর্স করেছিল যে তুইও বেরিয়ে যা, ক্লাব মানে যেতে হবে না রাইডে, তো আমাদের সঙ্গে রাইড কর, মানে আমরা একটা ইন্ডিভিজুয়াল রাইড করবো, আমাদের সঙ্গে রাইড কর। তো আলটিমেটলি রাইড অর্গানাইজ করা হুট করে হয় না। আজকে যদি আমি মনে করি যে আমি কালকে যাবো অমুক একটা জায়গায়,
পসিবল হয় না ভাই। And that also last year 15th August was a sandwich holiday. এক্স্যাক্টলি, টানা ছুটি পড়েছে। টানা ছুটি ছিল। তো আমাদের বকখালি যাওয়ার প্ল্যান হয়েছিল, আমি তাও মানে যে ক্লাবে ছিলাম ক্লাবকে রিকোয়েস্ট করলাম যে সিন্স মাই আদার টু রাইডার্স আর নট ট্রাভেলিং উইথ মি, তো আমাকে তুমি রিফান্ড করে দাও সো দ্যাট আই ক্যান ডু আনাদার রাইডিং। আর সেই সময় আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য রিজন আমি কেন ওটা করতে চেয়েছিলাম, বিকজ আমি আমার রাইডিং গিয়ার্স ফার্স্ট কিনেছিলাম তখন। জাস্ট ওই 15th August রাইডের এক্স্যাক্টলি, 15th 15th আগস্টে আমি আমার রাইডিং জ্যাকেটস, রাইডিং বুটস, রাইডিং নি গার্ড এগুলো সব কিনেছিলাম। আর You even bought a helmet. ইভেন বড় হেলমেট, Just for the riding you had pretty good helmet. হ্যাঁ, তো আমি ওটা করেছিলাম and তারপরে দেখলাম যে সব চপট হয়ে গেল। ঠিক আছে, বিকজ there was a clash, ও যাবে না ও যাবে না, সাম পলিটিক্স ওয়াজ হ্যাপনিং। ঠিক আছে, and আজকাল দেখছি যে রাইডিং এর থেকে পলিটিক্সটা বেশি হচ্ছে। পলিটিক্সটা বেশি হচ্ছে ঠিক আছে, whereas মানে পলিটিক্স এর মধ্যে এমন হয়ে যাচ্ছে যারা যেতে চাইছে তাদের ইস্যু হয়ে যাচ্ছে, মানে তারা যেতে পারছে না। মানে ইনডাইরেক্টলি দেয়ার ইজ আ কনস্পিরেসি টাইপ অফ থিং গোইং অন, যে ভাই একদম। আমি যাব না তো আমি আমার সঙ্গে আরো চারজনকে যেতে যেতে দেবো। দেবো না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট রাইট, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি হেলদি ফর আ ক্লাব অর আ হ্যাঁ। গ্রুপ, যেখানে আমরা সবাই একসাথে অ্যাজ আ ফ্যামিলি রাইড করছি। তো এবার আমি ডিসিশন নিলাম যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর মি, ফার্স্ট অফ অল রাইড অ্যান্ড সেকেন্ড অফ অল আমি ভিডিও কন্টেন্ট যেটা বানাচ্ছি। তো আমি ফাইনালি ওদেরকে বললাম যে দেখ ভাই আমি যেতে রাজি আছি, বাট দিস হ্যাজ টু বি দ্য রিকোয়ারমেন্ট। তো রিকোয়ারমেন্ট মিট করতে পারেনি, আমি বলেছি ভাই আমি তোদের সঙ্গে রাইড করতে পারবো না, আই এম গোয়িং ব্যাক উইথ দ্য ক্লাব। অ্যান্ড সব থেকে ভালো কথা ছিল যে ক্লাবের যে প্রেসিডেন্ট ছিল বা আছে এখনো, এখন সে আমাকে যে রিপ্লাইটা করেছিল যে বালাদা তুমি ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছ বিকজ সো অ্যান্ড সো রিজনে, আওয়ার ক্লাব গেট ইজ অলওয়েজ ওপেন অ্যান্ড উই অলওয়েজ ওয়েলকাম ইউ টু জয়েন আওয়ার ক্লাব। তুমি আজকে বেরিয়ে যাচ্ছ, তুমি যদি কালকে আসতে চাও আমাদের গ্রুপে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। and I want to add one thing over here, যে বাকি দুজন যারা sort of conspiracy করে বেরিয়েছিল, হ্যাঁ, অনেক রিজনস ছিল দ্যাট উই শুড নট ডিসক্লোজ অ্যাকচুয়ালি, সেটা আমাদের ক্লাবের সিনিয়র্সরা জানার পরে তাদেরও বলা হয়েছিল দ্যাট ডোরস আর অলওয়েজ ওপেন ফর ইউ গাইজ টু। এক্স্যাক্টলি। মানে আমরা ওইভাবে আমাদের ক্লাব, দ্য ক্লাব উই আর ইন অর দ্য ফ্যামিলি, উই ডোন্ট কল ইট আ ক্লাব অ্যাকচুয়ালি, ইটস আ ফ্যামিলি টু আস। তো আমাদের জন্য সবসময় there is always ups and downs in the family, তো still we always welcome our old members also in open hands. এক্স্যাক্টলি। তো এই জিনিসটা থাকা দরকার অ্যাকচুয়ালি ক্লাবে, লাইক তুমি আজকে ইউ আর ইন আ ভেরি গুড প্লেস রাইট নাও ইন দ্য ক্লাব, তো ওটাই লাইক এই জিনিসটা হওয়া দরকার। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে যদি আমি ওই ডিসিশনটা নিতাম যে আই নট রাইড উইথ দ্য ক্লাব অ্যান্ড আই উইল গো, আজকে যেই দুটো রাইডার অ্যাচিভ করেছে হয়তো তারা লাইফে কিছু না কিছু অ্যাচিভ করেছে, আমি বলছি না তারা খুব বাজে রাইডার, বাট দে আর ভেরি গুড রাইডার্স। তারা নিজেরা নেপালও গেছে, তারা রাইড করেছে, অ্যান্ড নেপালে গিয়ে তারা ছিটকেও গেছে। মানে গেছে 6 জন, ফিরেছে 3 জন, আর বাকি 3 জন আলাদা হয়ে না গেছে। না, তিনজন যে ফিরেছে সেখানে তিনজনে ইন্ডিভিজুয়াল Individual ফিরেছে। এসেছে, দেয়ার ওয়াজ নো কোঅর্ডিনেশন বিটুইন দ্য 6 অফ দেম। কারেক্ট। ওয়ারাস যখন আমরা ক্লাবে রাইড করি না, আমরা এই জিনিসটা মেনটেন করি যে আমরা যাচ্ছি যতজন, ফিরবো একসঙ্গে। যেটা আমি মেনশন করলাম লাইক হাতিপাথর আমার পাঞ্চারে যেটা হয়েছিল, তো আমার ওটাই খারাপ লাগলো, জাস্ট বিকজ অফ মাই ইস্যু দ্য হোল আদার 23 মেম্বার্স উইল সাফার। কারণ আমাদের মধ্যে ওই বন্ডিংটা রয়েছে যে একজনের প্রবলেম হলে বাকি 24 জন 23 জন যতজন হচ্ছে দাঁড়িয়ে যাবে, কেউ ছেড়ে আসবে না। কারেক্ট। অ্যান্ড দোজ রাইডার্স যারা গেছিল ক্লাব থেকে বেরিয়ে গিয়ে, তারা ওখান দিয়ে সব নেপাল থেকে আলাদা হতে হতে এলো। আলাদা আলাদা। আমরা ফাইনালি আমাদের এমনই একজন চেনা জানা ছেলে ছিল যে গিয়েছিল, আলটিমেটলি তারা যে ক্লাবটা ফর্ম করেছিল বা সেই ক্লাবে জয়েন করেছিল সেখান থেকেও বেরিয়ে গেল। সেখান থেকেও বেরিয়ে গেল। মানে মেন্টালিটি এখন যদি একটা বলা হয় না, যাদের মেন্টালিটি সোলো রাইডিংই করবে তারা কোনোদিন গ্রুপে এসে গ্রুপ রাইডিং করতে পারবে না। গ্রুপ রাইডিং এর মেন্টালিটি আলাদা হতে হবে। একদম, গ্রুপ রাইডিং এর মেন্টালিটি ইজ অলওয়েজ ডিফারেন্ট। কারণ তুমি 10টা লোকের সঙ্গে চলছো, 10টা লোকের মতামত নিয়ে তুমি চলতে হবে। অ্যান্ড একটা জিনিস, তুমি সোলো রাইডে যদি এটা ভাবো যে আই এম দ্য কিং, আই এম দ্য কিং, তুমি যখন বিপদে পড়ে যাবে তখন তুমি আই এম দ্য কিংই থাকবে। বিপদের মধ্যে তুমি আই এম দ্য কিং থাকবে, তখন তোমার বিপদটাও কিং এর সাইজেই ওই আসবে। ব্যাপারটা হলো শর্টে বলতে গেলে ইউ ওয়্যার দ্য কিং, ইউ উইল বি রিমেম্বার্ড অ্যাজ আ কিং। অ্যাজ আ কিং। সোজা হয়েছে। আজকে যদি আমার লং রাইডে গিয়ে যদি বাইক পাংচার হয়ে যায় না, 4টে ছেলে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য চলে আসবে আমাদের Actually. ক্লাবে, যারা আমাদের সঙ্গে রাইড করছে। whereas তুমি যদি একা চালাও যে কোনো সময়, তোমার পাংচার হয়ে গেল ইন দ্য মিডল অফ দ্য নাইট, তুমি কোথা থেকে হেল্প নেবে? And ভুলে যাও তুমি আরএসএ তোমার কাছে নেই, তুমি অ্যাকচুয়ালি আমাদের হাতি পাথরে যেটা হয়েছিল, লাইক আমরা 5 জন যে আমাদের যে দাদা ছিল ফেলো রাইডার, খুব ভালো চালায়, তো দাদাকে 4 জন কিন্তু পুরো সে পুরুলিয়ার থেকে লাইক কলকাতা টো করে এনেছিল, বিকজ টোয়িং ফ্যাসিলিটি ওয়াজ নট অ্যাভেলেবল। তো ওখানে সোলো থাকলে ইউ আর অ্যাকচুয়ালি হেল্পলেস ইন দ্য মিডল অফ নোওয়্যার।
আর এক্স্যাক্টলি যেখানে আমরা ছিলাম সেখানে অ্যাজ ইউজুয়াল আমি বললাম যে আরএস এর সাথে কন্ট্যাক্ট হচ্ছে না, নেটওয়ার্কিং, এক্স্যাক্টলি কাকে ফোন করবে কাকে প্রবলেম শেয়ার করবে। তো অলওয়েজ গ্রুপ রাইডিং আমিও ঢোকার পর ভাবলাম দিস অ্যাকচুয়ালি গুড, লাইক ইউ গেট হেল্প। আমার কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যারা মানে কোনো গ্রুপে জয়েন করতে চাও, ঠিক আছে, যদি গ্রুপে কখনো জয়েন করতে চাও তাহলে সবার আগে গ্রুপের হিস্ট্রিটা জানো, যে এই গ্রুপ কটা রাইড করেছে, কটা মেম্বার্স আছে, তাদের বিহেভিয়ার কি আছে, তারা তাদের নিজেদের মেম্বারদের সঙ্গে কি করে বিহেভ করছে, এটা সবার আগে দেখা দরকার। আর প্লাস যখন তুমি কোনো গ্রুপে জয়েন করছো তাদের একটা গেস্ট গ্রুপ থাকে, তো তাকে গেস্ট গ্রুপে যখন ঢোকানো হয়, you can observe how the core members are talking to each other. আমাদের যে আড্ডাস গুলো হয় সেই আড্ডাসে আসো, বি ফ্রেন্ডলি উইথ আস। মানে ইট ইজ নট আ ওয়ান ওয়ে প্রসেস, ইটস অলওয়েজ আ টু ওয়ে কমিউনিকেশন। মানে যদি কোর মেম্বাররা যদি তোমাদের কাছে হাত বাড়িয়ে দেয়, তোমাদেরকেও কিন্তু হাত বাড়িয়ে দিতে হবে অ্যাজ আ ফ্রেন্ডশিপ। মানে তুমি যদি Absolutely. মনে করো সবসময় যে না ভাই আমি বসে থাকবো, আমি এক্সপেক্ট করবো যে ও এসে আমার সঙ্গে কথা বলো, এটা সবসময় সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না, ঠিক আছে? তো চুজ ইউর গ্যাং প্রপারলি বা চুজ ইউর গ্রুপ প্রপারলি বিফোর রাইডিং, কারণ একটা রাইড তুমি যদি করো না, তুমি পুরো এন্টায়ার গ্রুপটাকে জেনে যাবে পুরোপুরি। অ্যাকচুয়ালি আনটিল আনলেস ইউ আর রাইডিং, এটা ম্যাটার করে, লাইক স্পেন্ডিং টাইম অন আড্ডাস এর থেকে না, when you go on a ride, not necessarily it has to be a like 5-10 days ride, one night ride, or when you spend time with your fellow riders na, you actually know, and the bonding between you guys na increases. This is I wanted to say this to all my viewers, like আমার ফার্স্ট রাইড was Shoshebosto with the club. তো তখনও লাইক আই ওয়াজ স্কেপটিক্যাল উইথ দ্য সিনিয়র যারা কোর মেম্বার্স ছিল, যে লাইক কথা বলবো, উইল দে এন্টারটেইন মি। কিন্তু লাইক তার 4-5-6 মাস পরেই লাইক উই ডিড হাতি পাথরে গিয়ে যে বন্ডিংটা তৈরি হয়েছে না, আমি লিটারালি কোনোদিন ভাবিনি যে আমার সাথে এরম বন্ডিং হবে। তো এটাই, দ্য মোর ইউ স্পেন্ড টাইম উইথ ইউর গ্রুপ অর ইউর ক্লাব না, তো বন্ডিংও ভালো পারবে। এন্ড ইউ বোথ অফ মতলব গ্রুপও তোমায় জানতে পারবে যে তুমি কতটা কমফোর্টেবল ইন টকিং বা কোন কোন স্পটে কমফোর্টেবল। কারণ আমাদের গ্রুপের মধ্যে ইয়ার্কি লেগ পুলিং চলে, সবকিছু হয়, সবকিছু হয় একটা গ্রুপ, লাইক ইটস লাইক আ ফ্যামিলির মধ্যে, যেরকম আমি বারবার ফ্যামিলি ওয়ার্ডটা বলছি ওর জন্য। তো সেখানে কি গ্রুপও জানতে পারবে যে তুমি কতটা কমফোর্টেবল লেগ পুলিং। রাইট। এবার তুমি যদি নিজেকে রিজার্ভ রাখো, তো অনেকে হয়তো সেন্টিমেন্টাল মেন্টালিটির হয়, যে তখন লাইক একটু লেগ পুলিং করে দিল, তাই তখন গিয়ে বন্ধুদের বলবে যে না দিস ইজ নট রাইট, তাই ওরম করে বললো সবার সামনে, তো I felt like it's going below the belt and something like that. So this should not be that. So the more you open with the group, so the group will also get to know about you, and you will also know to get about the group. রাইট, অ্যাবসলিউটলি রাইট। You have to spend time with your group. আর সব থেকে বড় কথা হচ্ছে একটা রাইডে গেলে পর তুই বুঝে যাবি তাদের সঙ্গে তুই রাইড করছিস। একদম মানে হু আর দ্য রাইডার্স, তারা হেল্পফুল নেচারের কিনা, কি আছে। So আমাদের প্রিভিয়াস পডকাস্টও কিন্তু এই জিনিসটা নিয়ে দেবু আলোচনা করেছিল। তো যারা দেখোনি পর্যন্ত এখনো প্রিভিয়াস পডকাস্টটা, তারা প্লিজ আমার ফার্স্ট পডকাস্টে দেখে নেও, যেখানে কিন্তু আমাদের অনেক ইনফরমেশন শেয়ার করা হয়েছিল। এবার একটা খুব ইন্টারেস্টিং টপিকে চলে যাব, যে তোর বাইক রাইডিং এর কিছু হন্টেড এক্সপিরিয়েন্স কিন্তু ওর সঙ্গে হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি ভেরি ক্রিপি ওয়ান, যেটা হয়েছিল। তো আমি বেশি না, দুটো এক্সপিরিয়েন্স তোর কাছে জানতে চাই, আমাদের ভিউয়ার্সকে বল যে তোর দুটো ক্রিপি এক্সপিরিয়েন্স বাইকে। দুটো এক্সপিরিয়েন্স আছে। প্রথম এক্সপিরিয়েন্স হয়েছিল আমার লাস্ট বাইক নিয়ে, when I used to own a NS 200। তো আমার এক রিলেটিভের বাড়ি কল্যাণীতে রয়েছে, তো ওখানে there is a very big burning ঘাট, and the burning ঘাট is like so big যে এপার থেকে ওপার দেখা যায় না, মানে লাইক এমটি গ্রাউন্ডের মতো দেখা যায় না। আর ওই বার্নিং ঘাট আমি আগে শুনেছিলাম, তো মানে আমার লাইক কিউরিয়াসিটি হয় যে অ্যাকচুয়ালি ডাজ গোস্ট এক্সিস্ট এন্ড অল দ্যাট, মানে লোকে ভয় পায়, অনেকে ভয় পায়, আমার কিউরিয়াসিটি আছে, হলে হবে, দেখা যাবে কি হবে। তো ওরকম আই এম নট স্কেয়ার্ড অফ দিস গোস্ট থিং। তো আমার ওই রিলেটিভের যে ছেলে হয়, দাদা হয় আমার, তো দাদা বললো যে জানিস এরকম এরকম রয়েছে, যাবি চল। ঠিক আছে চল দাদা যাই। তো বার্নিং ঘাটটা এতটাই বড়, যেরকম বললাম দেখা যায় না। তো বার্নিং ঘাট একটা উইয়ার্ড জিনিস হয় সবসময়, when a new people comes over there বা আউটসাইডার কামস ওভার there। চারিদিকে ফেন্সিং হলো, ব্যাম্বুর ফেন্সিং করা, কোনো লাইক কংক্রিট ওয়াল কিচ্ছু নেই। as soon as you step inside that burning ghat, you will feel a gush of wind going out। বার্নিং ঘাটে ভিতরের থেকে বাইরের দিকে যাচ্ছে, আর ওই বার্নিং ঘাটে কোনো একটা গাছ নেই, কিচ্ছু নেই, ফাঁকা মাঠ। তো আই ওয়াজ স্পেন্ডিং টাইম ওভার দেয়ার।
তো দাদার সাথে গল্প করলাম মানে ওর মধ্যে কোনো ক্রিপি বা স্পুকি কিচ্ছু হয়নি। আবার অ্যাজ সুন অ্যাজ আই স্টেপড আউট অফ দ্যাট ফেন্সিং, মানে বার্নিং ঘাটা থেকে যখন বেরোলাম, সেম ওই গাশ অফ উইন্ডটা মনে হলো বাইরের থেকে ভিতরে চলে গেল, ওকে। এরকম। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, ইজ দিস নর্মাল? বলে এটা বাইরের লোক বা নতুন লোক আসলে এটা নর্মাল। তো তুই ফিল করে যা? বললাম হ্যাঁ। বলে আমি কিছু ফিল করতে হবে? দাদা বলে দাদা কিচ্ছু ফিল করেনি, মানে লোকালসদের জন্য ওরা ফিল করে না, নতুন লোককে লাইক। তখন আমি বুঝলাম তাহলে দিস ইজ এ ইন্ডিকেশন কি अकेले तुम नहीं हो हम भी है इधर, ওরকম ব্যাপার। আমি বললাম ঠিক আছে চলো, আই ওয়াজ নট স্কেয়ার্ড অ্যাবাউট দ্যাট, হতেই পারে, আমি ডিস্টার্ব করিনি, তুমি জাস্ট জানিয়ে দিলাম। তো তারপরে দাদার বাইকে ছিল, আমি আমার বাইকে ছিলাম। তো বাইকে করে যখন ফিরছি তো স্ট্রিট লাইট থাকে রাস্তায়, নর্মালি স্ট্রিট লাইটে। তো স্ট্রিট লাইটে দেখবে আমরা সোজা তাকালো না, একটা পার্সপেক্টিভ ভিশন আমাদের কাজ করে, একটা সাইড ভিশন, আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাই, ভিভিড না থাকলে। আমার হঠাৎ করে মনে হলো যে সামথিং ইজ রং। আই ওয়াজ স্টিল নট স্কেয়ার্ড, সামথিং ইজ রং। তো পার্সপেক্টিভ ভিশনটা ঠিক প্রপারলি দেখার জন্য আমি হালকা মাথা ঘুরিয়ে দেখি, আই স্টিল রিমেম্বার দ্যাট থিং, সাম ওম্যান ইজ সিটিং বিহাইন্ড মাই বাইক, আই ডোন্ট নো হু। মানে আমি পুরো মাথা ঘুরিয়ে দেখিনি। আর অ্যাকচুয়ালি দেখা উচিত না, দেখা উচিত না, কারণ এই জিনিসটা আমি বলবো, যেহেতু আমার এই জিনিসটা নিয়ে ভালো লাগে, তো আই নর্মালি রিসার্চ অন দিস থিংস, আই লাইক স্পেন্ডিং টাইম। তো ইউ শুড নেভার মেক আই কন্ট্যাক্ট with any spiritual spirit over there, so you should never do it, it is actually bad. তো আমি পার্সপেক্টিভ বিছানা দেখে আই ওয়াজ লাইক কি, আমি জোরেই বললাম, হু এভার ইউ আর, যেই হও তুমি, আমার পার্সোনাল কোনো রাইভালরি নেই, প্লিজ লিভ, আই এম নট অ্যাকচুয়ালি স্কেয়ার্ড অফ ইউ, as you have come you just leave, I'm not scared of you. তো বলে আই ওয়াজ জাস্ট কন্টিনিউইং, মানে আই ওয়াজ টোটালি, আমি ইয়ারফোন লাগিয়ে রাখি, যেহেতু লোকাল স্ট্রিটস, রাত্রির বেলা, ইট ওয়াজ লাইক 12:30 ইন দ্য নাইট, তো আমি ইয়ারফোন লাগিয়ে রাখি। তো আমি এক কানে ইয়ারফোন লাগানো, আই ওয়াজ ফোকাসড অন মাই সং এন্ড আই ওয়াজ রাইডিং মাই বাইক টুয়ার্ডস মাই রিলেটিভস হাউস। তো আবার একটু পরে লাইক পার্সপেক্টিভ পিছনে মনে হলো যে দেখি কিছু আছে না, কিন্তু দেখলাম দের ইজ নো ওয়ান ওভার দেয়ার। বললাম ঠিক আছে, এসছিল চলে গেছে, বলেছি, হয়তো আমি বলেছি ভয় পাচ্ছি না, তো ও ভয় পেয়ে গেছে, চলে গেছে, হতে পারে, আমি জানি না, চলে গেছে। এটা একটা ইনসিডেন্ট হলো একবার। আর একবার হয়েছিল আর একটা ইনসিডেন্ট আরেক রিলেটিভের বাড়িতে। তো ওটাও একটা গ্রাম্য এরিয়া ছিল, লাইক রুরাল ভিলেজ এরিয়া ছিল। তো শীতের টাইমে হয়েছিল, চারিদিকে তখন পুরো লাইক ডেন্স ফগ ছিল। আমি বাইক চালাচ্ছিলাম, কালী পুজোর রাত ছিল, কালী পুজোর রাত, অমাবস্যার রাত। হ্যাঁ, বাইক চালাচ্ছিলাম, ঠাকুর দেখতে বেরিয়েছিল, পাড়ার ভিতর ঠাকুর দেখতে বেরোয় রাত্রি 3টে 3:30। তখনও জানতাম না যে লাইক 3টে থেকে 3টে মনে ওটা প্রাইম টাইম থাকে। স্পিরিট, তখনও জানতাম না। হ্যাঁ ঠিক আছে চলো বেরোয়, 3জন 3টে বাইক নিয়ে বেরিয়েছি। তো ওইখানেও লাইক পার্সপেক্টিভ বিছানো ডেন্স ফগের মধ্যে দিয়ে মনে হচ্ছে আমি বাইক চালাচ্ছি, প্যারারেলে আমার বাইকের সাথে কেউ ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে। তো ঘোস্ট রাইডার মতন কেস হয়ে গেল। হ্যাঁ, মানে খালি ঘোস্ট রাইডারে বোঝা যেত, অন্ধকারে বোঝা যেত, যেহেতু ফ্লেম থাকে, এখানে বোঝা যাচ্ছে না, লাইক শ্যাডো ফিগার। তো এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, এটাও দেখেছিলাম। তো সেম, মানে আমি কোনোদিন ভয় পেতাম না। আর অ্যাকচুয়ালি আই উড সাজেস্ট যে যদি অনেকের সাথে হতে পারে, হতেই পারে, অনেকের সাথে হতে পারে। ইনফ্যাক্ট আমি যে আগের পার্টটা যেটা বললাম যে বাইকের পিছনে বোঝা, আই রিসেন্টলি লাইক ফিউ মান্থস ব্যাক আই ডিসকভার যে ইনস্টাতেও একজনকে দেখলাম, ইনস্টা রিলসেও, দ্যাট গাই অলসো রাইডস দ্য হিমালয়ান। তো ওরও ইনস্টা 360টা ঘোরার পর হি অলসো উইটনেস দ্য সেম থিং। এটা হতেই পারে। আর ইনফ্যাক্ট এই জিনিসটা আই উইল সাজেস্ট, যারা হাইওয়েতে রাইড করো, বাইক চালিয়ে যাচ্ছ হাইওয়েতে, মেবি ইন ব্রড ডে লাইট, মেবি ইন দ্য নাইট, নাইটে হলে তুমি বুঝতে পারবে, কিন্তু ব্রড ডে লাইটও লাইক ইউ উইল সি না যে চারিদিক ফাঁকা। এটা আমিও তোমায় বলবো, জানি না তোমার কোনোদিন এক্সপিরিয়েন্স হয়েছে নাকি। আই হ্যাভ এক্সপিরিয়েন্স দিস পার্সন, ওই স্মেলের ব্যাপারটা, তো স্মেলের ব্যাপারটা আমি জানি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আমি বলবো, যেহেতু আমি এই জিনিসটা নিয়ে রিসার্চ করি বা ভালো লাগে, আমিও জানি যে ফাঁকা হাইওয়ে তাহলে ইউ আর ফিলিং লাইক লেট মি টেক আ ব্রেক, হ্যাভ সাম ওয়াটার, অর লাইক একটু ব্রেক নিয়ে নি, অনেকক্ষণ চালাচ্ছি। তো লাইক যদি কোথাও দাঁড়াও অ্যান্ড দেখো যে চারিদিকে কিচ্ছু নেই, বা হয়তো দেখতে পাচ্ছ যে বেশিরভাগ হাইওয়েতে যেহেতু সাইডে কাল্টিভেশন হয়, দেখবে ফ্লাওয়ার কাল্টিভেশন বেশি হয়। তো ফ্লাওয়ার ফিল, স্পেশালি রজনীগন্ধা ফ্লাওয়ারে কাল্টিভেশন প্রচুর হয়, আমি দেখেছি। তো ওরকম রজনীগন্ধা স্মেল প্রচুর দূর অব্দি যায়। তো যদি কোনো সময় ওরকম স্পটে দাঁড়িয়ে তুমি কোনো ভালো স্মেল না পেয়ে, লাইক প্রচন্ড পাঞ্জেন্ট বাজে স্মেল পাচ্ছ, খুব খুব ডিস্টার্বিং স্মেল পাচ্ছ, জাস্ট লিভ দ্যাট প্লেস, জাস্ট লিভ দ্য প্লেস অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা 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 আমিও জানি, এটা অনেকেই জানে, এটা অনেকেই জানে যে এটা শুধু হাইওয়ে বলে না, তোমার এটা যেখানে খুশি হতে পারে। কারণ যখন কোনো স্পিরিটস চলে আসে, ব্যাড স্পিরিটস,
তাদের মধ্যে কিন্তু একটা উগ্র গন্ধ উগ্র থাকে। গন্ধ থাকে। আর তুমি হট করে যদি কখনো ওই উগ্র গন্ধটা তুমি পাও আউট অফ নোওয়্যার, তাহলে বুঝে যাবে দেয়ার মে বি সাম স্পিরিটস অ্যারাউন্ড ইউ। বাট সামথিং ইজ রং ইন দ্যাট প্লেস। জাস্ট লিভ, যেখানে একটা নেগেটিভ এনার্জি কাজ করবে, জাস্ট লিভ দ্যাট প্লেস। মানে ভগবানের নাম নাও, হনুমান চালিসা পড়ো, হনুমানের নাম নাও, যে ভগবান, লাইক তুমি যে যাকে ভগবানকে তুমি মানো নাম নাও, বেরিয়ে যাও ইনস্ট্যান্ট, দেন ইনস্ট্যান্ট, ডোন্ট স্টে দেয়ার, ডোন্ট স্টে দেয়ার বিকজ তোমাকে হেল্প করার জন্য কেউ থাকবে না। অ্যান্ড উই ডোন্ট নো হোয়াট এনার্জি ইজ দ্যাট। অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওই এনার্জিটা কিসের এনার্জি? কারণ স্পেশালি হাইওয়েজে যে জিনিসটা হয়, প্রচুর অ্যাক্সিডেন্টস হচ্ছে। হাইওয়ে উইটনেসেস দ্য মোস্ট ডেথ, একদম মোস্ট ডেথ। তো যদি হাইওয়েতে এরকম কিছু হয়, প্লিজ লিভ দ্যাট স্পট। কোনো ব্রেকস ওখানে নিও না, স্ট্রেট আওয়ে বেরিয়ে এমন একটা জায়গায় যাও যেখানে দোকানপাট রয়েছে, লোকজন বেশি রয়েছে, পপুলেশন রয়েছে, ওরকম জায়গায় গিয়ে ব্রেকস নাও। ইট উইল বি ভেরি নাইস, ইট উইল বি ভেরি প্লেজেন্ট। তো হাইওয়েজে কিন্তু সবসময় কিন্তু থাকে। অ্যান্ড হাইওয়েজে অ্যাকচুয়ালি একটা জিনিস চাই না, আমার হালকা এনকাউন্টার হয়েছে, আমি পুরোপুরি এনকাউন্টার করি না, কারণ আই অলওয়েজ কনসেন্ট্রেট অন দ্য রোড অ্যান্ড দ্য মিউজিক। কারণ আমার মিউজিক লাগবে, মিউজিক না থাকলে পঞ্চলিঙ্গেশ্বরে ইউ নিউ গট তো ঘুম পেয়ে যায়। আমার প্রচন্ড ঘুম পেয়ে যায়। আর ইনফ্যাক্ট এই প্রসঙ্গে আরেকটা বলি, আমরা নর্মালি কি করি, উই হ্যাভ কফি বিফোর রাইড, Correct. নাইট রাইড হলে। তো আমি ভেবেছিলাম লেটস হ্যাভ আ স্ট্রং কফি, বাট আই মেড ইট ওয়ে টু স্ট্রং, যেটাও করা উচিত না। যে এতটা বেশি Body কফি ছেড়ে দেবে। নিয়ে নিয়েছিলাম যে আমার উল্টো ঘুম পাচ্ছিল। বডি তোর ছেড়ে দেবে। কলকাতা থেকে কোলাঘাট ঢুকতে গিয়ে আমি ঘুম পেয়ে গেছিলাম, আমি তোমাদের দাঁড় করে দিয়েছিলাম 8 কিলোমিটার বিফোর কোলাঘাট। তো এটাও করা উচিত না। তো সবসময় কেয়ারফুল থাকা উচিত। আর যেটা দাদাও বললো, আমিও বললাম, হাইওয়ে হয়তো এই জিনিসটাও তুমি জানো, হাইওয়ে অ্যাকচুয়ালি টানে। হাইওয়ে অনেক কিছু করে, হাইওয়ে ইজ ভেরি ডেঞ্জারাস, হাইওয়ে ইজ ভেরি নেগেটিভ, আমি বলবো। অ্যাকচুয়ালি নেগেটিভ। ঠিক আছে, লোকে প্রচন্ড টানে অনেকে বলে যে হাইওয়েতে রাইড করা খুব ভালো, আপনারা রাইড করুন, রাইড করাতে কোনো প্রবলেম নেই, কোনো আপত্তি নেই। কিন্তু হাইওয়ের মধ্যে দু তিনটে জিনিস থাকে যখন হাইওয়েতে রাইড করুন। ফার্স্ট অফ অল, হাইওয়ে ইজ আ ভেরি মোনোটোনাস প্লেস। আপনি একরকম এক দৃষ্টিতে যখন চালাচ্ছেন না, আপনার কখন চোখ লেগে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। বোঝা যায় না। একদম, মানে আমি চোখ বন্ধ করে ফেলেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি বাইকটা চালাচ্ছি, পঞ্চলিঙ্গেশ্বর আমি আমার চোখে দেখছি। আমার পঞ্চলিঙ্গেশ্বর ওটাই হয়েছিল, লাইক আমি সামনে দেখছি দ্য রোড ইজ টার্নিং, হ্যাঁ, কিন্তু আমার চোখ বন্ধ হয়ে গেছে। কিন্তু হিউম্যান রিফ্লেক্সে আমি চোখ বন্ধ হওয়া অবস্থাতেও টার্নিংটা নিয়ে নিয়েছি। আমার হ্যাঁ। হঠাৎ তারপর রিয়েলাইজ করলাম যে টার্নিংটা তো পিছনে ছিল, হ্যাঁ। আমার তো চোখ বন্ধ ছিল, আমি টার্নিং নিলাম কি করে? তো এই জিনিসগুলো হাইওয়েতে প্রচুর হয়। এইটা হয় হাইওয়েতে, যেহেতু প্রচুর অ্যাক্সিডেন্টস হয়, প্রচুর নেগেটিভ স্পিরিটস থাকে, নেগেটিভ এনার্জিস থাকে। ঠিক আছে, আর আমি একটা জিনিস সবাইকে বলবো, যেখানেই তুমি রাইড করো না কেন, নিজেদের মানে যেই ভগবানকেই তোমরা প্রে করো, পুজো করো, তাদের অ্যাটলিস্ট, মানে আমি যেরকম রাইড করার সময় আমার সঙ্গে সবসময় হনুমান চালিসা থাকে। আমিও ক্যারি করি। ঠিক আছে, আর আমি জানি আমাকে হনুমান চালিসা কতবার বাঁচিয়েছে, কত কিছু থেকে বাঁচিয়েছে হনুমানজি। যে মানে এমন হয়েছে যে আমার বাইকের 4টে নাট বোল্ট খুলে গেছে, আমার 4টে সামনের ফর্কের 4টে নাট। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার 4টে ফর্কের নাট বোল্ট খুলে গেছে। ফ্রম উড়িষ্যা পঞ্চলিঙ্গেশ্বর অফরোডিং করে আমি বাড়িতে এসেছি, এখানে এসে যখন দোকানে দিয়েছি গাড়িটা, তখন বলছে দাদা আপনি কি করে বেঁচে আছেন, আপনি কি করে চালালেন, যে 4টে মেইন যে নাট বোল্ট আছে সেই নাট বোল্টটাই আপনার গাড়িতে যেটা ফ্রন্ট হুইলটাকে পুরো হোল্ড করে রাখে। তো এটা যদি আমার আমার এটা মনে হয় যে আমার ভগবান যদি না থাকতো, হয়তো আমি বেঁচেই ফিরতাম না সেক্ষেত্রে। যাওয়ার সময় যে হঠাৎ করে স্পিড ব্রেকারটা এসেছিল, তখন হ্যাঁ। আমরা একটু শিডিউলের থেকে লেট চলছিলাম আমরা, ডিউ টু সাম রিজনস, লাইক দাদার বাইকে অসুবিধা হয়েছিল, আমাদের কো রাইডারের বাইকের টায়ার স্লিট হয়ে গেছিল। তো এর জন্য তো আমরা একটু অ্যাকচুয়ালি স্পিডে চালাচ্ছিলাম, উই ওয়্যার লাইক অ্যারাউন্ড 90-95। তো সেই মোমেন্ট আমি এটা বলবো যে ভগবান যদি না থাকে 90-95 ওরম বড় একটা স্পিড বাইকারে, দাদা সামনে ছিল, রয়্যাল এনফিল্ড হিমালয়ান, আমারটা লোড মোটামুটি লোডেড আছে, ফুললি লোডেড না, আমিও হালকা বুলকা না, আমারও ওয়েট রয়েছে। তো সেখানে লিটারালি ফ্লিউ ওভার ইট, সবাই আমরা ফ্লো করেছি, আমরা সবাই লিটারালি ফ্লিউ ওভার ইট, কিন্তু উইদাউট আ স্ক্র্যাচ, উইদাউট আ সিঙ্গেল প্রবলেম উইথ আওয়ার বাইক। তো আমি ওটাই বলছি, যখনই আমি কোথাও রাইড করি আপনারাও প্লিজ এটা রাইড করার সময়, যারা ভগবানকে মানেন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি অ্যাটলিস্ট রিকোয়েস্ট করবো যে হনুমান চালিসা ওয়ার্কস আ লট। ভেরি গুড, ভেরি গুড। কারণ আমি নিজে রাইড করার সময় একটা ছোট হনুমান চালিসা কিন্তু সবসময় নিজের কাছে আমার রাখি। অ্যাকচুয়ালি দাদাই বলেছিল ক্যারি করতে। তো কিন্তু যতবার তুই রাইড করেছিস, দেখ কোনো আমাদের মেজর কোনো প্রবলেমস থেকে কিন্তু মানে মুক্তি পেয়েছিস। অ্যাকচুয়ালি হনুমান চালিসা নেওয়ার পথে আমার বাইক কোনো রাইডে পাঞ্চার হয়নি। এক্স্যাক্টলি, তুই মানে Actually. লোকেশনে পৌঁছেছিস, পাংচার হয়েছে, এন্ড দ্যাট গট ফিক্সড, নট মিডল অফ দ্য রাইড। নট মিডল অফ দ্য রাইড। তো আমি এই জিনিসটা জানি যে হাইওয়েতে রাইড করাটা এতটাই রিস্কি হয়েছে, এতটা নেগেটিভ ভাইবস কাজ করে যে রাইড করতেই হয়, আমাদের কিছু করার নেই। মানে এইগুলো লাইক আমরা বলতে পারছি জাস্ট বিকজ উই হ্যাভ এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স,
এক্সপিরিয়েন্স তোর যেরকম হন্টেড এক্সপিরিয়েন্স হয়েছে, তেমনি আমার একটা এরকম এক্সপিরিয়েন্স ছিল যে আমি একদম এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাত্রিবেলা, সেই রাত্রিবেলা দু সাইডে যদি তাকাই না, তোর মনে হবে তুই কাউকে না কাউকে দেখে নিবি ওরকম জায়গা। আচ্ছা। অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক অ্যাট 3টে থেকে 3:30টার টাইম, প্রাইম টাইম। আমি শুধু ভগবানকে প্রে করছি যে বস এখানে আমার বাইকটা যেন ম্যাল ফাংশন না করে যায়। কারণ ওই রাত্রিবেলা ওরকম মানে অচপাড়া গ্রাম যেখানে কোনো বাড়ি নেই, কিচ্ছু নেই, আমি গাড়ি চালাচ্ছি আর দের ইজ নো লাইট, মানে আমার বাইকের যে হেডলাইট আর ফগ লাইট আছে সেই লাইট দিয়ে যেটুকুনি আমি দেখতে পাচ্ছি ওটা দিয়ে আমি যাচ্ছি। অ্যান্ড তারপরে এমনও হয় না যে দেখ আমি তো নিজে কোনোদিন মানে কোনো স্পিরিট নেগেটিভ এনার্জির সঙ্গে কোনোদিন ক্ল্যাশ হয়নি, বিকজ আমি জানি না কেন, আমি দেখতেও পাই না বা আমার ওটা হয়নি। বাট আমার একটা জিনিস হয়েছিল, আমি একটা রাইডে যাচ্ছিলাম যখন রাত্রিবেলা, স্পেশালি 2:30টার দিকটায়, আমি একটা গ্রামের ভিতরে ঢুকেছি অ্যান্ড আমি গ্রামটার থেকে বেরোতে পারছি না। মানে ও ভালো করে জানে জিনিসটা কি, মানে আমি জানি না জিনিসটা। ম্যাপ দেখাচ্ছে আমাকে যে সামনের দিক দিয়ে গিয়ে গলি দিয়ে গিয়ে তুমি মেন রোডে উঠতে পারবে, একই জায়গায় ঘোরাতে থাকি। আমি একই জায়গায় ঘুরছি কন্টিনিউয়াসলি, মনে হচ্ছে যে আমি সেম একটা বাড়ি আছে সেই বাড়িটা দিয়ে ক্রস করছি, একই জায়গায় আবার যাচ্ছি, আবার ম্যাপ উল্টো দিকে আমাকে দেখাচ্ছে যে তোমাকে পিছন দিকে যেতে হবে, আমি আবার ওখান থেকে ইউটার্ন নিয়ে আসছি। তো আই থিঙ্ক আমি 5টা না 6টা সার্কেল শুধু মেরেছি। ওখান থেকে লাস্টে হাইওয়েতে উঠলাম, লাইক 15 মিনিট ওখানে ঘুরছি আমি, মানে দ্যাট পয়েন্ট অফ টাইম আমার ফেটে গেছে, লিটারেলি ফেটে গেছে আমার। আর তারপরে ওখান থেকে উঠেছি, বেরিয়ে আসতে বেরোতো, দ্যাট ইজ ভেরি হ্যাঁ মানে উইদাউট আ হেল্প অফ আ ম্যাপ অ্যান্ড এনিথিং, মানে কোনো মতে ইনটিউশন কাজ করছে যে এখান থেকে এখানে যাবো, এখান থেকে এখানে যাবো। আমি জানি না, আমার রাইডিং করতে গেলে পর একটা খুব স্পেশাল জিনিস কাজ করে, মানে আমাদের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যে জিনিসটা কম্পাসটা থাকে, আমার ব্রেন ওই কম্পাসটা কিন্তু মাথার মধ্যে ফিক্স করে থাকে যে ভাই এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। তো যে কারণে কি আমি কখনো যদি মনে করি যে নাগের বাজার কোন দিকে, আর যখন আমি কম্পাসটা ফেলি তখন আমি বুঝে যাই যে নাগের বাজার ওই দিকে আছে। অনেক আছে কি হয়, তো এখানে বসে আছে, এটা আমাদের রাইড করতে করতে অ্যাকচুয়ালি একটা কম্পাস মাথায় এসেই যায়, লাইক যে কোন সাইডে কোনটা তোমার পড়ছে। অনেকে আছে এখানে আসবে কিন্তু অপোজিট ডিরেকশন বলে দেয়, যেদিকটা নাগের বাজার সেদিকটা বলে দেবে এয়ারপোর্টের রাস্তা। তো এই জিনিসটা আমার খুব স্ট্রং কাজ করে যে আচ্ছা আমি এই রাস্তা দিয়ে যদি গিয়ে আমি যদি লেফট সাইডে যাই দেন দের ইজ আ হাইওয়ে। কারণ আমি হাইওয়ে থেকে আমি যখন একটা রাইড মেরেছি তাহলে ডেফিনেটলি আমি এখানে ঢোকার পর লেফটেই গেলে পর আমি হাইওয়ে পেয়ে যাবো। তো আমি কোনো মতে ওইখান দিয়ে বেরিয়েছি, আই নেভার এনকাউন্টার্ড এনি কাইন্ড অফ নেগেটিভ স্পিরিটস অর এনিথিং। বাট আমি এটা হয় যে কোনো একটা গ্রামের ভিতরে গেলে এনকাউন্টার করোনি, বাট देयर वाज আ নেগেটিভ স্পিরিট। অ্যাকচুয়ালি এরকম নেগেটিভ স্পিরিট থাকে যারা তোমায় এক জায়গায় ভুলভুলাইয়ের মতো ফাঁসিয়ে, হ্যাঁ ওটাতে কিছু একটা নামও থাকে, হ্যাঁ আমার নামটা এক্সাক্ট মাথায় আসছে না এখন, বাট আছে, এটা আছে। তো দ্যাট ওয়াজ সামথিং দ্যাট হ্যাপেন্ড উইথ মি ওয়াইল আই ওয়াজ অন আ রাইড। তো তার জন্য রাইডটা আমার ডিলেও হয়েছিল অনেকক্ষণ। তারপরে ওখান থেকে আমি বেরিয়ে যখন ম্যাপ মারলাম যে ডেস্টিনেশনে, তো ওখান থেকে যখন যাচ্ছি আবার সেই রাস্তা আমার একটা প্লেসে নিয়ে গেল যেখানে তোকে বললাম যে দুপাশে আমি যদি তাকাই না আমার মনে হচ্ছে যে আমার গায়ে কাটা দেবে। দুপাশটা মানে এত জঙ্গল, ডেন্স ফরেস্ট, রাস্তা বলতে কিন্তু তখন আস্তে আস্তে যে পিচের রাস্তাটা আছে না হালকা লাল মাটির দিকে চলে যাচ্ছে, অ্যান্ড দের ইজ নো লাইট, আর একটা গাড়ি নেই ওই রাস্তায়, একটা গাড়ি চলছে না, জাস্ট দুটো বাইক, আমি আর আমার সঙ্গে আরেকজন যে রাইড করছে, যে দুজন আমরা বাইক নিয়ে যাচ্ছি, দুজনের যে ফগ লাইট আর হেডলাইটের যে লাইটটা আছে সেই লাইট দিয়ে কোনো মতে ক্রস করছি। অ্যান্ড আমাদের কাছে তখন ইন্টারকম ছিল না, আমাদের কাছে ওয়াকি ছিল। তো ওয়াকিতে আমি বলছি যে ভাই এখানে দাঁড়াবি না, কোনো মতে দাঁড়াবি না, এক্স্যাক্টলি। তো আমি ওই দাঁড়াবি না, এখানে আমরা দাঁড়াবো কোনো একটা ভালো লোকেশন আসলে পর আই এম ফিলিং যে আমরা কোনো একটা স্পুকি জায়গায় চলে এসেছি। তুমি যে জায়গাটা বলতে আমি জানি ওই জায়গাটা অ্যাকচুয়ালি স্পুকি, এবার আমি লাইফও স্পুকি হয়ে যায়। আমি জানি না ওই রাস্তাটা কি, বাট আমি দাদা ঘুরে আসার পরে বলেছিলাম তুমি যেখানে গেছিলে জায়গাটা স্পুকি ছিল। তো কোনো মতে আমরা ওখান দিয়ে বেরিয়ে এসেছি উইদাউট আ স্ক্র্যাচ, আই ডোন্ট নো, বাট আমার কাছে হনুমান চালিসা ছিল, হয়তো আমাকে কোনো এফেক্ট করেনি হয়তো। তো আমি ওখান থেকে বেরিয়ে তখন ভোর হয়ে গেছে, অলমোস্ট লাইক 6 o'clock, উই ওয়ার অন দ্য হাইওয়েজ, উই মেড দ্য হাইওয়েজ, অ্যান্ড দেন তারপরে আমাদের কন্টিনিউ হয়েছিল রাইডটা। তো দ্যাট ওয়াজ লাইক মানে এইগুলো আমাদেরকে এনকাউন্টার করতে হয়। রাইডিং এমন অনেক জিনিস এনকাউন্টার করে যেগুলো লাইক বলা যায় না, বলা যায় না, কারণ অনেকে জিনিসটাকে নিতে পারবে না, তো আমরা বলতে পারি না, অনেক কিছু আমরা এনকাউন্টার করি। যেরকম আমি এই প্রসঙ্গে একটা শর্ট জিনিস বলতে চাই যে যদি আপনারা কেউ রাইড করেন, সোলো রাইড করছেন স্পেশালি এরকম স্পুকি প্লেস বা কোনো স্পুকি জায়গা মনে হচ্ছে স্পুকি, নেভার এভার ট্রাই টু লুক ইন ইওর রিয়ার ভিউ মিরর। এক্স্যাক্টলি। কোনো একা যদি থাকেন দেখবেন না, দুজন যদি দুটো বাইক নিয়ে রাইড করেন রাস্তা ফাঁকা পাশাপাশি এসে যান, বড় গ্রুপ না হলে রিয়ার ভিউ মিরর আপনারা দেখবেন না। অনেক সময় এরকমও হয়েছে যে ইনস্ট্যান্সটা আমি শুনেছি
যে রিয়ার মিরর কিছু দেখতে পাচ্ছে না, পিছনে কিচ্ছু নেই। পিছনে আপনার যদি কো রাইডার থাকে, তার ফগ লাইট, হেডলাইট, কিছু তার দেখতে 10টা ফগ লাইট থাকুক, যেখানে আপনি হয়তো তার ফগ লাইটে সামনের রাস্তা দেখছেন, কিন্তু আপনি রিয়ার ভিউ মিরর দেখবেন ব্ল্যাক পুরো। একটা এই জিনিস, আর নাহলে এমন কিছু হয়তো আপনি দেখে নেবেন যেটা ফ্যাটাল হতে পারে। ফেডারেল হতে পারে, সেটা মানে আপনার আপনি সঙ্গে বাড়ি চলে আসতে পারে। প্যানিক করে যেতে পারেন, এমনই একটা জিনিস দেখে নিতে পারবেন, মানে দেখে নিতে পারেন যে ফ্যাটাল হতে পারে। ওর জন্য রিয়ার ভিউ মিরর সোলো রাইড একদম। রাত্রিবেলা স্পুকি জায়গায় দেখবেন না। আর ট্রাই টু ওরকম স্পটে পৌঁছে গেলে পর অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই রাস্তা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব। একদম। আর দাঁড়াবেন না। নেভার শো ইউ কে এটা ভাববেন না যে আমি আমি লড়তে পারবো, এটা করতে পারবো। ইউ ক্যান নেভার, বিকজ আপনি একটা হিউম্যান বিং, হুম। ইউ ক্যানট ফাইট উইথ দ্য স্পিরিট। তো দ্য বেস্ট থিং ইজ টু অ্যাভয়েড দোজ সিচুয়েশনস অ্যাজ সুন অ্যাজ পসিবল। ভাই চলে যাও এমন জায়গায় যে জায়গাটা তুমি সেফ ফিল করবে, এন্ড দেন কন্টিনিউ ইউর রাইড। তো এটা একটা খুব ভালো একটা সেগমেন্ট যেটা আমি তোর সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, তোর কাছ থেকেও জানতে পারলাম, তুইও হয়তো জানতিস না অনেক কিছু ঘটনা। তো যাই হোক, এবার আমি চলে আসছি, বিকজ উই আর কাইন্ড অফ এন্ডিং দ্য পডকাস্ট, আমাদের Actually. পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। তো বাইক মডিফিকেশনস নিয়ে একটু কথা বলি, কারণ কি যত খুরাফাতি মডিফিকেশনস আর আইডিয়া হয় না, এই ছেলেটার কাছ থেকে আসে। ঠিক আছে, মানে এইটা করবো ওটা করবো, তো খুব খুরাফাতি মডিফিকেশন করতে ভালোবাসে, অ্যান্ড হি নোজ দ্য মেশিন। তো তুই তোর বাইকে আপাতত যেগুলো কাজ করেছিস, দোজ আর নট মডস, বাট বেসিক্যালি ইউ হ্যাভ অ্যাডেড অন নেসেসিটিস। তো ওটা করার পরে তুই কি মডস করাতে চাস, সেটা একটু যদি আমাদের শেয়ার করিস, কেন করাতে চাস? দ্য মেজর রিজন ইজ মাই ভিউয়ার্স ওয়ান্টস টু নো যে মডস গুলো করলে পর তাদের বাইকের কোনো ক্ষতি হতে পারে কিনা, না তাদের পারফরমেন্সটা বাড়িয়ে দেয়। লাইক তাহলে যেগুলো অ্যাসেসরিজ ইনস্টল করেছে সেটা দিয়ে বলি, কারণ ওই একটা জিনিস বললাম যে যখন এনএস চালাতাম রক্ত গরম ছিল, স্পিড, আর এখন মনে হচ্ছে লেটস বি রেসপন্সিবল। অনেক অনেক করা হয়ে গেছে, অনেক কিছু চোখে দেখেছি, তুমিও জানো, অনেক কিছু দেখার পরে লাইক অনেক হয়ে গেছে স্পিডিং। লেটস বি রেসপন্সিবল রাইডার রাইট নাও। তো আমার ফার্স্ট জিনিস বাইক কেনার পরে প্রথম জিনিস ছিল হলো সেফটি মোডস। ফার্স্ট থিং আই ইনস্টল ক্র্যাশ গার্ড। ওকে, and it is actually a big one, যে কিছু হলে লাইক অন্তত আমার পাটা বেঁচে যাবে। ইউ হ্যাভ সিন মাই বাইক। তো ক্র্যাশ গার্ড ছিল। তারপর আরেকটা জিনিস যেটা হয়, রাইডিং এ অ্যাডভেঞ্চার বাইক, আমাদের হ্যান্ডেল বার পজিশনটা অনেক উঁচু হয়, আর আমাদের হ্যান্ডেল বারটা স্ট্রেট হয়, নর্মালি এরকম টিল্ট হয় না। তো অনেক সময় আনফর্চুনেট সিচুয়েশনে যদি কোনো ইম্প্যাক্ট হয়, লাইক সামনে গাড়ি দাঁড়িয়ে গেল বা উল্টো দিক দিয়ে এলো, দ্য ফার্স্ট থিং দ্যাট কামস ইন কন্ট্যাক্ট, দ্য ফার্স্ট বডি পার্ট দ্যাট কামস ইন কন্ট্যাক্ট আর নাকেলস। আর নাকেলে যদি কিছু হয়ে যায়, আপনাদের রাইডিং ক্যারিয়ার শেষ, একদম 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 শেষ। তো ফার্স্ট থিং আই ডিড ওয়াজ টু ইনস্টল আ নাকেল গার্ড। ওকে, নাকেল গার্ড। তারপর আমাদের হিমালয়ান যারা চালায় তারা জানে যে উই হ্যাভ আ রেডিয়েটর, লিকুইড কুলড ইঞ্জিন, আমাদের অয়েল কুলড ইঞ্জিন, সরি অয়েল কুলড ইঞ্জিন। তো দ্য স্টক রেডিয়েটর গার্ড দ্যাট কামস ইজ নট অ্যাকচুয়ালি গুড। তো আমি ফার্স্ট থিং জিনিস, আমাদের 411তে এয়ার কুলড আছে উইথ আ রেডিয়েটর। ওই তো অয়েল কুলড, এয়ার অয়েল কুলড আমাদের ইঞ্জিনটা। তো যে রেডিয়েটর থাকে, রেডিয়েটর গার্ডটা কোনো পারপাস নেই। তো আমি একটা আফটার মার্কেট রেডিয়েটর গার্ড ইনস্টল করেছি। মাস্টার সিলিন্ডার, পিছনে মাস্টার সিলিন্ডার গার্ড ভেরি ইম্পর্টেন্ট অফ রোডার বাইক, কারণ আমরা অফ রোডিং ট্রেলসে গেলে ওখানে স্টোনস এসে লাগে, আর মাস্টার সিলিন্ডারে কিছু হয়ে গেলে ব্রেক পুরো ছেড়ে দেবে। আর রয়্যাল এনফিল্ডের ব্রেক এমনি গরম হয়ে গেলে ছেড়ে দেয়, এটা যারা রয়্যাল এনফিল্ড ওন করে সবাই জানে। এনকাউন্টার আমিও করেছি, তুমিও করেছো নিশ্চয়। তো ওটা তো দ্যাট ইজ আ ভেরি নেসেসিটি থিং। পিছনের অয়েল রিজার্ভার গার্ড, সামনের অয়েল রিজার্ভার গার্ড, বেসিক মডিফিকেশন যেগুলো দরকার, মানে অ্যাসেসরিজ নেসেসিটিস যেগুলো দরকার, হেডলাইট গ্রিল প্রচন্ড দরকার। না অফ রোডার বাইক চালাচ্ছি তো আমরা অফ রোডিং ট্রেলসে যাবো, আর অফ রোডিং ট্রেলস মানে পাথর। আমি এটা প্রসঙ্গে আমি তোকে বলি জিনিসটা, তুই দেখেছিস আমার থান্ডারবার্ডে কিন্তু এটা লাগানো ছিল। হ্যাঁ, থান্ডারবার্ডও তোমার ছিল। আমাকে অনেকে কমপ্লেন করেছিল যে এটা লাগাস না, এটা আমি নিজে বলেছিলিস যে লাইটের থ্রোটা কমে যায়। আমি মানছি লাইটের থ্রোটা কমে যায়, বাট আমার কাছে সাপ্লিমেন্টারি লাইট রয়েছে, অক্সিলারি লাইট রয়েছে, মিনি ড্রাইভ আছে, বা আমার কাছে 60 ওয়াটস আছে। বাট আমি এই জন্য লাগাই যে বাই চান্স যদি একটা পাথর এসে যদি আমার হেডলাইটে লাগে, আমার হেডলাইট কিন্তু ভেঙে যাবে। তো যেই মুহূর্তে আমার হেডলাইটটা ভেঙে যাবে, 6,000-7,000 টাকা একটা হেডলাইট চেঞ্জ করতে লাগে। সো আমি 1,000 টাকা দিয়ে একটা গার্ড লাগিয়ে 30% আলো কমিয়ে আমি আমার অন্য অ্যাক্সেস মানে অক্সিলারি লাইট দিয়ে আমি চালিয়ে নিতে পারবো। বাট ওই 6,000 টাকা ধাক্কাটা তখন কিন্তু পকেট খালি করে দেবে। এন্ড দ্যাট পয়েন্ট অফ টাইম আমার মনে হবে এই 6,000 টাকাটা আমি যদি অন্য কিছু যদি আমার বাইকের জন্য তখন থান্ডারবার্ড অন করতে, তো থান্ডারবার্ডের পার্টস এখন ইজিলি অ্যাভেলেবেল আছে, কিন্তু ইটস এক্সপেন্সিভ প্লাস অতটা ইজিলি পাওয়াও যায় না। লাইক হেডলাইট গুলো পাওয়া যায় না, লাইক ক্লাচ কেবল, অ্যাক্সিলারেটর কেবল ইজি। হ্যাঁ, আর আমার একটা জিনিস হচ্ছে যে আই ডোন্ট পুট অন আফটার মার্কেট হেডলাইট।
হ্যাঁ ঠিক আছে, আমি ওটা প্রেফার এলইডি করি। যেগুলো থাকে আই প্রেফার স্টক হেডলাইট। কারণ একটা জিনিসও বুঝতে হয় আমাকে যে আমার বাইকের কতটা ক্যাপাসিটি আছে ব্যাটারির। হুম। বাই চান্স যদি কোনো শর্ট হয়ে যায় বা কিছু হয়ে যায়, ইলেকট্রিক্যালস খারাপ হয়ে গেলে আই ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। আর যে মডসের কথা তোকে বলবো, মানে যেটা তুই বলবি তোর বাইকে, তো আদার যে মডস গুলো করেছিস, যে লাইটস, অক্সিলারি লাইটস, অ্যান্ড তার সঙ্গে যে হার্নেস গুলো তোরা লাগাস, হার্নেস তো সেইগুলোর ব্যাপারে একটু বল যে তোর বাইকে কি কি লাগানো আছে। তো অ্যাপার্ট ফ্রম দ্য প্রোটেক্টিভ মডস, হুম। আমার যেটা আর বাকি মডস করেছি, দ্য ফার্স্ট থিং আই ডিড ওয়াজ টু ইনস্টল আ অক্সিলারি লাইট। হুম। তো আমার একটা প্রবলেম বলতে পারো, যে তুমিও জানো ও জিনিসটা, যে আমার ভিশন যতক্ষণ না ক্লিয়ার আমি স্পিড ওঠাই না। কিন্তু আমারও প্রবলেম আছে। আমার এই জিনিসটা প্রচন্ড ইয়ে। তো আমার একটা জিনিসের রয়েছে যে রোডে হয়তো আমি সকালবেলা গেলে না 90-100 ইজিলি ক্রুজ করতে পারবো, সেই রোডে রাত্রিবেলা আমার ভিশন না থাকলে আমি 20-30 স্পিডেও নেমে এসেছি। হুম। দীঘার রাস্তা, যে দীঘা আমি এতবার কভার করেছি, তা সত্ত্বেও দীঘার রাস্তা আমি 20-30 স্পিডে নেমে এসেছি। রুটের বাস আমায় গালাগালি করেছে, আমি মিডল অফ দ্য রোড 20-30 চালাচ্ছি। হুম। তো ওর জন্য আমার হিমালয়ান নিয়ে যখন ট্যুরিং স্টার্ট হলো, তো আমার ফার্স্ট জিনিস ছিল আই নিড অ্যান অক্সিলারি লাইট, যেটার উপর ভরসা করে আমি 80-90 কে 100 আমি বাইক চালাতে পারবো ইফ নেসেসারি। তো আমি অনেক রিসার্চ করলাম, লাইক দেয়ার আর রিনাউন্ড ব্র্যান্ডস। হুম। তো ম্যাড ডগ রয়েছে, এভরিবডি নোজ অ্যাবাউট ম্যাড ডগ, ইটস ভেরি রিনাউন্ড। আর একটা রিনাউন্ড ব্র্যান্ড ইজ এইচজেজি। এই যে। এইচজেজি। আর বাকি আই নেভার লাইক, পার্সোনালি আমি পছন্দ করি না তো চাইনিজ কপি প্রোডাক্টস, আর আমি কাউকে রেকমেন্ডও করি না। লাইক টু সেভ আ ফিউ বাক্স, এখন একটা চাইনিজ লাইক 2000 টাকার জিনিস আমি 1000 টাকা পেয়ে যাচ্ছি, চলো লাগিয়ে নিলাম, একটা ইম্পর্টেন্ট রাইডে গিয়ে লাইটটা খারাপ হয়ে গেল। আরেকটা জিনিস আছে, আমি এরকম একটা কিনেছিলাম ওয়েলিংটন মার্কেট থেকে, তো আমার কাছে নলেজ ছিল না এইচজেজি বা ম্যাড ডগের ব্যাপারে। তো ওরকমই ম্যাড ডগ আলফারই একটা চাইনিজ কপি বেরিয়েছে, অ্যান্ড দ্যাট কস্টেড মি 1200 টাকা। তো পেয়ার লাগালাম, বেশি না, জাস্ট 3 মাস। আস্তে আস্তে একটা করে এলইডি কাটতে থাকলো, আমি দেখছি আমার লাইটের পাওয়ারটা পাওয়ার কমে দুর্দশ যাচ্ছে। ছিল যখন লাগিয়েছিলাম। ইট ওয়াজ লাইক ট্রু কপি অফ আলফা, ম্যাড ডগ আলফা। 6 মাস পরে ওই আলফাটা এখন যে বিটা গামা লাস্টে যে পুরো ডেডি হয়ে গেল 3 মাস পরে, ওই ওই টাকাটাও ওয়েস্ট কথা গেল। আছে না, চায়না কা মাল লম্বা টিকতা নেই। একদম ওরকম হয়ে ওরকমই গেছে। হয়েছিল। তো আমি ওর জন্য কোনো সময়, ইনফ্যাক্ট এইচজেজি ইজ অলসো আ চাইনিজ ব্র্যান্ড, বাট হুম। এইচজেজি ইজ আ ওয়েল নোন রিনাউন্ড চাইনিজ ব্র্যান্ড। হুম। তো ঠিক আছে, মানে লাইক লোকালস পাওয়া যায় না এইচজেজি। ইনফ্যাক্ট আমি বলবো হয়তো এসে গেছে, বা আই এম নট প্রিটি নট শিওর যে এইচজেজি 70 ওয়াটেরও হয়তো কপি মার্কেটে চলে আসবে, আসবে, চলে আসবে। হাফ অফ দ্য প্রাইসে পেয়ে যাবে। আর না, এইচজেজির এমনি কপি পাওয়া যায় না। এমনি কপি পাওয়া যায়। তো ওর জন্য আই গট স্ক্যাম। তোমার এইচজেজি মিনি ড্রাইভটা তোমার প্রথমে যে আমি এইচজেজি মিনিটা লাগিয়েছিলাম আমার থান্ডারবার্ডে, বলে দিয়েছিল যে এটা অরিজিনাল আছে, কারণ তখন কিওয়ার্ডটা আসেনি। এইচজেজি এখন কিওয়ার্ড চলে আসে, স্ক্যান করলে বোঝা যায় সাইটে নিয়ে অরিজিনাল চলে কিনা। যায়। বাট তখন আসেনি, বলেছে লাগিয়েছি, ইউজ করছি, থ্রো কম লাইটের। আর তুমি তারপরে তুই কনফার্ম হলে আমার লাইটটা দেখার পর তুমি এক্স্যাক্টলি, কনফার্ম হলে। তুই যখন অরিজিনালটা লাগালি, তো যখন থ্রোটা দিলি, তখন যে থ্রো এর যে ব্রাইটনেসটা ছিল, লুমেন্সটা ছিল, আমারটা তো তার ধারে কাছে আসছে না। তো তখনই বুঝে গেছি যে ইট ইজ আ ওটা কপি। কপি। তো দোকানে গিয়ে বললাম, বলছে দাদা কি করবো, আপনি যে যেটা বলেছেন ওটা অরিজিনাল আছে না। বললাম অ্যাটলিস্ট আমাকে তো বলবি যেটা ওটা অরিজিনাল না শপকিপারেরও কল কপি। ছিল, যে শপকিপারের মেনশন করা উচিত ছিল যে দাদা এই প্রাইস ইউ উইল গেট দ্য কপি ওয়ান, আপনি এই প্রাইসটা দিন, আই এম গিভিং ইউ দ্য অরিজিনাল। হ্যাঁ, তো আমি কিনতাম, আমি অরিজিনালটাই কিনতাম। হ্যাঁ, কারণ বিকজ আমরা কম্প্রোমাইজ করতে চাই না, কারণ লাইট ইজ অলসো অ্যাকচুয়ালি সেফটি ফিচার আমাদের জন্য। এক্স্যাক্টলি, কারণ লাইটস আর লাইক দ্য আই অফ আওয়ার মোটরসাইকেল, এক্স্যাক্টলি। and which in turn helps us to see the road in front of us. তো লাইট ভেরি ইম্পর্টেন্ট। তো ওর জন্য লাইক আমার ওই একটাই ছিল যে অ্যাকচুয়ালি আমি যে 70 ওয়াট লাইটটা লেগেছে, দিস ইজ অ্যাকচুয়ালি নট মেন্ট ফর বাইকস, দিস লাইট ইজ অ্যাকচুয়ালি মেন্ট ফর মাহিন্দ্রা থার অ্যান্ড অফ রোড। একদম, তো একদম। আমার একটাই ছিল যে বড় লাইট লাগাবো যাতে আমার কোনো প্রবলেম না হয়। যার জন্য আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে অনেকে এটা অ্যাভয়েড করে বা স্কিপ আউট করে যায়, যে একটা বড় ওয়াটের লাইট অনেকেই লাগিয়ে আর হেফটি অ্যামাউন্ট, কারণ 70 ওয়াট আমরা বলছি, বাট দ্য অ্যাকচুয়াল আউটপুট ইজ 140 ওয়াট, 70 ওয়াট ইচ। তো দুটো লাইট রয়েছে। তো তার জন্য আ ম্যান্ডেটরি থিং ইজ গাইজ ইউ হ্যাভ টু ইনস্টল আ ওয়্যারিং হার্নেস। ওয়্যারিং হার্নেস মাস্ট। আর নাহলে যদি আমারই অনেক কবার হয়েছে, তুমিও দেখেছো যে লাইক বাইক অফ করেছে, কিল সুইচ অফ করেছে, বাইকের ইঞ্জিন শাটডাউন করেছে, আমি লাইটের সুইচটা অফ করতে ভুলে গেছি। তো ওখানে যদি ওয়্যারিং হার্নেস না থাকে, 1-2 মিনিট যদি এই যদি 70 ওয়াটের যে পেয়ারটা রয়েছে ওটা যদি জ্বলতে থাকে, ব্যাটারি ফুল ডেড করে দেবে। একদম। কারণ বাইকের ব্যাটারির অতটাও পাওয়ার থাকে না একটা 140 ওয়াট লাইটকে সাপোর্ট করার। একদম, একদম। তোর জন্য হার্নেস থাকলে দের ইজ আ রিলে, দের ইজ প্রপার মেকানিজমস, ওয়্যারিং এর মতো Fuse অনেক লাগাতে হয়, ফিউজ relay লাগানো লাগাতে হয়। থাকে। তো ওটা কি করে, লাইক ইট অ্যাক্টস লাইক আ সর্ট অফ স্টেপ আপ ট্রান্সফর্মার, একদম। যে বাইকের থেকে 12 ভোল্ট আউটপুট নিলে ওটাকে স্টেবিলাইজ করে দেবে। তো হার্নেস ইজ ম্যান্ডেটরি, লাইক ইফ ইউ আর গোয়িং ফর ইভেন এই যে 60 ওয়াট 60 লাগালো, watt আমি এর। বলবো গো ফর আ হার্নেস।
HJG 40 ওয়াটও বলবো, লাইক মিনি ড্রাইভ ইটস নট ম্যান্ডেটরি, ইটস আ 60 মিনি ওয়াট 30-30-60 60 দ্যাট আমাদের okay. গাড়ি নিয়ে দেয়। রয়্যাল এনফিল্ড ক্যান ইজিলি টেক। বাট 60 ওয়াট যদি চলে যান, বা ইফ ইউ আর ইউজিং 60 অ্যাজ ওয়েল অ্যাজ মিনি ড্রাইভ, আমার কথা মতন হচ্ছে যে 2-3টে জিনিস করতে হবে। অ্যাকচুয়ালি ফার্স্ট ইউ পুট আ হার্নেস, সেকেন্ড ইউ পুট আ রিলে, থার্ড ইউ পুট আ এক্সট্রা ফিউজ বক্স যেটা আপনার হার্নেসের মধ্যেই থাকবে। আর সব থেকে বড় কথা, যাদের হেডলাইটে নতুন যদি নাইটাই বসাও, আমার না এটাই বসানো তো নাইটাই বসানো আছে, আমার থান্ডারবার্ডে রয়েছে নাইটাই বসানো, তো অবভিয়াসলি ট্রাই টু গো ফর আ রিলে ফর অলসো হেডলাইট। হেডলাইট তাতে থ্রোটাও বেড়ে যায়, তাতে হেডলাইটটার পাওয়ারটাও অ্যাডজাস্টেবল থাকে, অ্যাডজাস্টেবল মানে স্টেবল থাকে। স্টেবল থাকবে বেসিক্যালি, Stable, আর কারণ- ওটা খারাপও তাড়াতাড়ি হবে। কারণ তুমি দেখেছো আমার প্রথমে যখন হিমালয়ানে নাইটাই লাগানো ছিল, আমার হেডলাইটে নাইটাই লাগানো ছিল, তো দেয়ার ওয়াজ নো রিলে। হুম। তো লাইক আমাদের একজন কো রাইডার রয়েছে, ভেরি গুড ফ্রেন্ড, ইজ লাইক মাই এল্ডার ব্রাদার। তো তার সাথে একদিন ডিসকাস করছিলাম যে লাইক দাদা তোমার বাইকে নাইটাই লাগানো, আমারও নাইটাই, ইউ অলসো ওন হিমালয়ান, আমার ওন হিমালয়ান, তো তোমার লাইটের থ্রো এত বেশি কেন? আমার লাইক মনে হচ্ছে 50% আউটপুট দিচ্ছে। তখন লাইক দাদা বললো দে ইজ আ রিলে ইনস্টল ডেডিকেটেড, কারণ বাইক আমাদের রিলে দিয়েই দেয়, হেডলাইটের সাথে আমাদের রিলে থাকে। তো তার উপরও দ্যাট রিলে ইজ মেন ফর দ্য স্টক 55-60 ওয়াট, হুম। না 50-55 ওয়াট থাকে আমাদের, 55 হ্যাঁ যেটা থাকে, তো ওটার জন্য। বাট নাইটে এর পাওয়ার বেশি, আউটপুট বেশি, তো তার জন্য ডেডিকেটেড আর একটা রিলে লাগে। তো দাদার কথা শুনে যখন রিলে লাগালাম, তখন আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি দের ইজ আ ডিফারেন্স। এন্ড যেটা ইন্টার্ন কি হচ্ছে, আমাদের বাইকের ব্যাটারির উপরে প্রেসার কম ফেলছে। কারেক্ট। তো রিলে ইজ আ ম্যান্ডেটরি থিং। অক্সিলারি লাইট লাইক 40 ওয়াট ইচ যদি হয়ে যায়, লাইক HJG 40, দ্যাট ইজ 40-80 ওয়াট টোটাল। তো যখনই লাইক ওভারঅল আউটপুট 60 ওয়াটের উপর চলে যাচ্ছে, ইজ বেটার দ্যাট উই গো ফর আ ওয়্যারিং হার্নেস। একদম। আর যারা স্পেশালি হিমালয়ান চালাও, আমি যে মডগুলো করেছি, আমি হিমালয়ান কেনার পরে সবার আগে যেটা করেছি, লোকে যেটা করে আর কি, সেটা হচ্ছে ইদার দে গো ফর ফুয়েল এক্স এর পরে ইরিডিয়ামটা লাগায়, তারপরে যেটা লাগা হচ্ছে তোর এক্সস্ট, অ্যান্ড দেন বিএমসি বা কেএনএন, ডিএনএ, যাদের যাদের যা Many ইয়ে renowned আছে, brands. হ্যাঁ। আমার জিনিসটা হচ্ছে, আমি এখন ফুয়েল এক্স লাগিয়েছি, ইরিডিয়াম লাগিয়েছি, বাইক ইজ পারফর্মিং Very good. অ্যাবসলিউটলি গুড। I've ridden it. It's performing এবার very good. মোটামুটি আমি আরো মাস 2-3 ওয়েট করবো বিফোর আ লং রাইড। আই উইল পুট আ ডিফারেন্ট এক্সস্ট, পাওয়ার এজ হয়তো লাগাতে পারি আমি, পাওয়ার এজটা আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড তার সঙ্গে কেএনএন লাগাবো, বিকজ লো এন্ড টর্কটা আমার বেশি লাগবে, বেশি লাগবে। তো কেএনএনটা লাগাবো। বাট আমি যে সব থেকে ভালো যে জিনিসটা করেছি না, আমাদের বাইক স্টল করে, কখনো হিমালয়ানের স্টল stalling করে। issue আছে। তো যাদের আছে তারা রিসার্চ করতে পারো, এটা আমি নিজে করেছি, করেই আমি বলছি যে আমাদের আমার BS4, তো আমার BS4 এর দুখানা রিলে আছে, একটা ফুয়েল পাম্পের জন্য একটা আসে, আর একটা অল ইগনিশনস এর জন্য আসে। হুম। তো সেটা সিটের তলায় থাকে। সেটা তলা থেকে। তো যখন দেখবি, তো আমাদের 4 পিন রিলেজ দেয়, তো দ্যাট 20 অ্যাম্পস, ঠিক আছে? তো সেইটাকে যদি চেঞ্জ করিস 30 অ্যাম্পস, 30/40 বা 30/20 অ্যাম্পসের, তোর বাইকের স্টলিংটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়েছে। এইটা হিমালয়াতে যদি আপগ্রেড কেউ করো, আর স্পেশালি রুটসের যদি রিলে হয় 5 পিন হয়, আমাদের হিমালয়াসের আছে 4 পিন আছে, 4 পিন স্টক আছে। আর দেখবি BGLI থাকে, BGLIটা বেসিক্যালি হচ্ছে তোর বাজাজ কোম্পানি, হুম। ঠিক আছে? ওখান থেকে তুই যদি রুটসে যাস, প্রাইসের ডিফারেন্স হচ্ছে, এটা যদি 80 টাকা হয়, ওটা 100 টাকা দাম। 10 কোটি টাকা ডিফারেন্স। আর ট্রাই টু ইউজ ইলেকট্রিক্যাল গ্রিস, প্রত্যেকটা কম্পোনেন্টে দেখবেন একটা হোয়াইট, লিথিয়াম গ্রিজ যেটা এক্স্যাক্টলি, আমি যেটা লিথিয়াম ইলেকট্রোড যে গ্রিসটা হয়, ওটা ইউজ করো। সেটা আমি লাগাই সবসময়। আর ট্রাই টু ইউজ দ্যাট, মানে তুই প্রত্যেক 6 মাস অন্তর অন্তরে বাইকের ওই পার্টসগুলো খুলবি, দেখবি পুরো হার্ড হয়ে যায়, হুম। ঠিক আছে? তো ওটাকে আবার রিগ্রিস করে আবার যদি লাগিয়ে দিস, তোর বাইকের স্টলিং বন্ধ হয়ে যাবে, আমি লিখে দিতে পারি। আমি তোমারটা দেখেছি, and I'm gonna also do that upgrade too. মানে তো চেঞ্জ মাই রিলে। দিস আর ফিউ মেনটেনেন্স, যারা হিমালয়ান ওনার্স আছো, এই মেনটেনেন্স গুলো তুমি করতে পারো। হিমালয়ান কেন, রিলে প্রত্যেকটা গাড়িতে আছে, প্রত্যেকটা গাড়িতেই লাগে। রিলে ছাড়া বাইকই হবে না, হ্যাঁ। বাইক হোক স্কুটি হোক, হবেই না। তাই এবার যদি কেউ বলে থাকো যে আমি যদি হাই পাওয়ারের রিলে লাগাই, তাহলে তো আমার আউটপুটে প্রবলেম হতে পারে, এক্স্যাক্টলি না। কেন বলছি, আমার যদি 20 অ্যাম্পের যদি লাগানো থাকে, আমি 30 অ্যাম্প বসালাম, আই হ্যাভ 10 স্পেয়ার অ্যাম্প। অ্যাম্পস যদি বাই চান্স আমার ইলেকট্রিক্যাল কোনো ফল্ট হয়ে যদি হয়ে যায়। অ্যাম্পটা বেড়ে যায়, আমার রিলে তাকে সাপোর্ট দিয়ে দিতে পারে, সাপোর্ট দিতে পারে। আমার কোনো ফিউজ উড়বে না, কোনো শর্ট সার্কিট হবে না, আমার কারণ ওটা না থাকলে লাইক 20 অ্যাম্পস এর স্টিক থাকলে যদি অ্যাম্পস বেড়ে যায়, তাহলে রিলেটা খারাপ হয়ে যাবে, বাইক স্টল হয়ে যাবে, একদম ব্রেকডাউন করে যাবে সোজা কথা। একদম। আর কখনো যদি স্টলিং এর বা মিসিং এর প্রবলেম আসে, অলওয়েজ চেক ফর দিস, তারপরে ফুয়েল পাম্প, ঠিক আছে? তো এবার এখানেও একটা জিনিস নোটেড থাকবে, লাইক 10 অ্যাম্পস বাড়াচ্ছে ভিউয়ার্স, ঠিক আছে, বাট দ্যাট শুড নট গো লাইক 40-50 অ্যাম্পস বাড়িয়ে দিলে না, এমনিও পাওয়া যায় না, পাওয়া যায় না।
মানে 30-20 বা 30-40। 40, তো লাইক 10 amps ইজ ওকে, বেশি বাড়িয়ে দিলেও কি হবে, দ্যাট উইল अगेन লিড টু সাম ইস্যুস। আমি 30-20টা লাগিয়েছি, হুম। মানে নর্মালি লোকে 30-40 লাগায়। 40 30-40 অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে খুব কম পাওয়া যায়, ওগুলো যারা ফরেনে আছে তারা বেশি পেয়েছে, আমি এখানে 30-20 পেয়েছি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। লাগানোর পরে আমার পারফরমেন্স চেঞ্জ হয়ে গেছে। যারা BS6 ওনার্স তাদের 5খানা লাগবে, আমাদের 5টা সাইডে থাকে, আর 4খানা তোর seat এর 4খানা তলায় সেটের থাকে। তলায় থাকে। আর ফুয়েল এক্স এর ফান্ডাটা বলে দিচ্ছি যে ফুয়েল এক্সটা আমি কেন লাগিয়েছি। অনেকে পারফরমেন্সের জন্য বলে যে আমি স্পিড এর হ্যানা তানা। ফুয়েল এক্স কমপ্লিটলি তোর কাজ করবে যখন এই 4টে কম্পোনেন্ট এক জায়গা হবে। ফ্রি ফ্লো এক্সস্ট, ফ্রি ফ্লো এয়ার ফিল্টার, যে ইরিডিয়াম স্পার্ক প্লাগ কিট, আর তার সঙ্গে তোর থাকবে হচ্ছে ফুয়েল এক্স প্রো। ফুয়েল এক্স লাইটটা অ্যাভয়েড কর, কারণ ওটার মধ্যে দুটো ম্যাপ একটা থাকে, একটা থাকে। স্টক আর একটা জাস্ট স্লাগটাকে কমানো। হ্যাঁ, ফুয়েল এক্স প্রোতে 10খানা ম্যাপিং থাকে, হুম। সো ইউ ক্যান ডু অ্যাজ পার ইয়োর চয়েস তুই কি করতে চাইছিস। আমি ফুয়েল এক্সটা লাগিয়েছি, এখন দুটো জিনিস করেছি, ইরিডিয়াম বিকজ স্মুথ একটা পারফরমেন্স পাই, আর আমি তো এটা নিয়ে কোথাও রেস করতে যাচ্ছি না। না। তো অ্যাজ অফ নাও আমার যেটা লাগে হচ্ছে ফুয়েল ইকোনমি, হুম। মানে 411 সিসি চালাচ্ছি, তার অ্যাভারেজ 29 থেকে 30 কিলোমিটার পার লিটার দেবে তোকে, লংয়ে গেলে 35 দেবে। এই ইকোনমিটাকে আমি কন্ট্রোল করতে পারবো নিজের হাতে, কতটা ফুয়েল চাপাতে হবে, কতটা ফুয়েল বাড়াতে হবে, দ্যাট টোটাল গেম উইল বি অন মাই হ্যান্ড। এবার এটার মধ্যে এটাও আছে, যদি আমি কমিয়ে চালাই অবভিয়াসলি আমার যখন তেলটা কম যাবে আমার বাইকে কিন্তু পিক আপ কম নেবে। হুম। তো যখন আমি 1-2 ম্যাপে যদি থাকি আমার বাইক 80-র উপর কোনোদিন টানবে না। ইউ গো ফর 3, দ্যাট ইজ আ স্টক, তুই 100 টানতে পারবি। ইফ ইউ গো 4-6 তোর গাড়ি 120-125। আমি এটা টেস্টেড, ট্রায়াল অ্যান্ড টেস্টেড। এরপরে যে জিনিসটা করতে হবে, যে 7 থেকে নিয়ে 10 অব্দি যে পারফরমেন্স মোডটা আছে, তার জন্য তোর এক্সস্ট লাগবে, তার জন্য তোর বিএলসি এয়ার ফিল্টার লাগবে। সেইটা যদি তুই করিস তাহলে তোর গাড়ি উইল ক্লক 147 থেকে 148 হিমালয়। আচ্ছা, সো দ্যাট ইজ দ্য ফান্ডা অফ আ ফুয়েল এক্স প্রো। তার জন্য এই 4টে কম্পোনেন্ট লাগে, অ্যান্ড মানে কমপ্লিট যে প্যাকটার কস্টিং সামার অ্যারাউন্ড 40 থেকে 45,000 পড়ে যাবে তো, ক্লোজ টু দ্যাট। যদি আপনারা এই মডটা করতে চান, সো দ্যাট ইজ দ্য প্রাইস, অ্যান্ড এই মডটা করলে কিন্তু আপনার পারফরমেন্সটা বাড়বে। আমি অ্যাকচুয়ালি এই পুরো কমপ্লিট মডটা একবারে করার প্ল্যানিং এ রয়েছে, দাদাও জানে। হুম। যে আমি একবারে বলেছি লাইক যদি ফুয়েল এক্স প্রো আমি লাগাচ্ছি, কিন্তু যদি দেখি যে লাইক মাই বাজেট ইজ ওকে, লাইক আই ক্যান স্পেন্ড আ বিট মোর, দেন আই মে সুইচ টু আইসিইউ। তাহলে প্রোটনিক্স এ তোকে চলে যাবে। ওটাই। প্রোটনিক্স এর যেটা আছে, বাট দ্যাট ইজ আ টোটালি মানে গেম চেঞ্জিং বলতে গেলে ইকুইপমেন্ট। মানে ওটা যদি or else I'm sticking to Fuel X Pro, the exhaust red rooster is over there, power range is over there, তো আমার পাওয়ার রেঞ্জটাই বেশি প্রেফারেন্স, কারণ ইট অ্যাকচুয়ালি লুকস লাইক আ স্টক আর তুই আমাকে আগে বলেছিস, তখন আমাকে খুব বাজে কথা বলতাম, কি দেখাচ্ছিস ধর আমার ইন্টারেস্ট, তখন আমি থান্ডারবার্ড ইউজ করি। থান্ডারবার্ড ইউজ করতে। তো যখন আমি হিমালয়ানে শিফট করেছি তখন আমি বলছি আমি যাবো, তখনও লাইক দাদা ওয়াজ লাইক না আমি লাগালে পাওয়ার রেঞ্জ লাগাবো, রেড রুস্টার লাগাবো। তা আমি বললাম যে ওয়েট, ঠান্ডা হয়ে শোনো, আমি দুটোর কম্প্যারিজন শোনালাম, তো লাইক দে ইজ আ ভেরি মাইনিউট ডিফারেন্স ইন সাউন্ড, বাট দ্য মেইন অ্যাডভান্টেজ ইজ যে দেখতে পুরো স্টক এক্সস্ট, সাউন্ড ভালো, দেখতে পুরো স্টক এক্সস্ট। আর আমি যখন রেড রুস্টার নিতে যাচ্ছি, আমি রেড রুস্টারের সাউন্ড আমি শুনেছি, প্রচন্ড কানে লাগে, অ্যান্ড একটা লং রাইডে গেলে পর যদি একটা লাউড এক্সস্ট থাকে না, আমাদের irritated লাগে। আমরা যখন এমনি আমরা অ্যাকচুয়ালি এতটা বলছি না যে লাইক পারফরমেন্স এক্সস্ট লাগাবো, ফ্রি ফ্লো এক্সস্ট লাগাবো, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি পার্সোনালি আমি যদি বলি, আমি লং রাইডে গেলে লোকে লং রাইডে ডিবি কিলার খোলে, আমি হয়তো ইনসিটি ডিবি কিলার খুলে, আমি লং রাইডে গেলে আগে ডিবি কিলার লাগাবো, কারণ কনস্ট্যান্ট ওই এক্সস্টের সাউন্ড একটা পয়েন্ট অফ টাইমের পর না ইরিটেটিং হয়ে যায়। কারণ আমরা যখন যাই আমরা কনস্ট্যান্ট লাইক 1 ঘন্টা 1.5 ঘন্টা তো টানা চালাই, বা লাইক 100, কারণ আমাদের পঞ্চলিঙ্গেশ্বর দিয়ে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আ রেকর্ড ফর মি অলসো, 180 কিলোমিটার উই রোড ননস্টপ। রাইট। পঞ্চলিঙ্গেশ্বর দিয়ে বেরিয়ে দ্য ফার্স্ট স্টপ উই টুক ওয়াজ ইন কোলাঘাটের থেকে 40 কিলোমিটার। 40 কিলোমিটার আগে তাও ওই ব্রেকটা নিতাম না, আমি বলছিলাম চল আগে। মানে ওটা অ্যাকচুয়ালি একটা মিসক্যালকুলেশন আমাদের মধ্যে হয়েছিল, যে লাইক বোর্ডটা আমরা যে ডিস্টেন্স বোর্ডটা ছিল ওটা আমরা ভুল দেখেছিলাম তাড়াহুড়ার টাইমে, কারণ উই ওয়্যার এট আ প্রিটি গুড স্পিড, হাইওয়ে ছিল 80-90 মেনটেন করছিলাম, তো উই থট দ্যাট কোলাঘাট ইজ স্টিল ভেরি ফার হবে। আমরা বুঝতে পারিনি যে কোলাঘাট না 40 না 25 কিলোমিটার ছিল কোলাঘাট, তো আমরা বুঝতে পারিনি 25 কিলোমিটার, তো ওটা অ্যাকচুয়ালি একটা ভুল বশত ব্রেক হয়ে গেছিল, নাহলে আমাদের ছিল যে আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে ডিরেক্ট আওয়ার ফার্স্ট স্টপ উইল বি কোলাঘাটে। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে লাইক ওয়েন উই ওয়ার চেকিং দ্য ম্যাপ, যে ভাই কোলাঘাট তো 25 কিলোমিটার, এখানে কেন দাঁড়ালো, তো ওটা
তো ওটাই যে আমরা টানা অনেকক্ষণ চালাই, তো তখন এক্সস্টের সাউন্ড একটা পয়েন্ট অফ টাইম মানে নেওয়া যায়। স্টক বাইকে ইরিটেটিং হয়ে যায়, তখন আর ভালো লাগে না। মানে আমি পার্সোনালি বলবো যে দেখ, রয়্যাল এনফিল্ডে আমি এসেছি, আমি চাইলে স্পোর্টস বাইকও চালাতে পারতাম, অ্যাকচুয়ালি ঠিক আছে। আমার দু তিনটে কারণে আমি স্পোর্টস বাইক চালাই না, আমি ডিমোটিভেট কাউকে করছি না এখানে। প্রথম কথা হচ্ছে ওই পশ্চারটা আমার পক্ষে পসিবল না ফর আ লঙ্গার রাইড, আমার পিঠ ধরে যাবে। এটা পার্সোনাল, যেরকম তোমার ইয়ে হয় না, আমার যেরকম স্পোর্টস বাইক যদি বলো, আমার ফ্যান অফ নেকেড বাইক, হুম প্রপার যেটা স্পোর্ট ফুল ফেয়ার বাইক, আমি খুব একটা ফ্যান না, হুম আমার ভালো লাগে না। আমার নেকেড বাইক লাইক এখন অ্যাডভেঞ্চার, আর একটা জিনিস হলো লাইক ইউ আর ওনিং আ অ্যাডভেঞ্চার ট্যুরার রাইট নাও, ওয়ান্স ইউ গেট দ্য ভাইব অফ অ্যাডভেঞ্চার ট্যুরার, তখন অন্য বাইক ভালো লাগে, ভাল লাগবে না, তোর অ্যাকচুয়ালি ভালো লাগে। ভাল লাগবে না। তো আর তখন তারপরে আরেকটা ভালো জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই যারা H2 কিনছে, হুম হায়াবুসা কিনছে, নো ডাউট দোজ আর বিস্ট, বাট ওর সাউন্ডটা বড্ড কানে লাগে ভাই। ফুল সিস্টেম এক্সস্ট যখন লাগাবে না, আর যখন ফুল থ্রটল দেবে, নিজেদের হয়তো মনে হয় যারা চালাচ্ছে যে তারা একটা হিউজ একটা জিনিস চালাচ্ছে, আশেপাশে যারা থাকে না, দে গেট ভেরি ইরিটেটেড। মানে আমি অ্যাজ আ রাইডার হয়ে বলবো, আমার পাশে যদি ফুল সিস্টেম এক্সস্ট নিয়ে কেউ যদি লাউড এক্সস্ট নিয়ে চালায় না, আই গেট ভেরি ইরিটেটেড, ঠিক আছে। তো আমি সেই জিনিসটা নিতে পারি না। মানে দ্যাট ইজ লাইক বিং আ মাই স্টপ। বাইক ফ্যান, ভাল লাগে কি বলতো, লাউড এক্সস্ট হোক ফুল টু সাম এক্সটেন্ট, লাইক অনেকেই আছে না, হুম। পয়সা হে বাইক খরিদলে আর পেটেলই মারতে, হুম ওই জিনিসটা না, উইদাউট এনি রিজন লাইক কনস্ট্যান্ট রেভ বোম করে যাচ্ছে, এর দরকার নেই ভাই। কি প্রমাণ কি করার আছে? Correct. হোয়াট ইউ আর শোয়িং দ্যাট আই হ্যাভ মানি, মেরে পাস পয়সা है तो मैंने बाइक खरीद ली। যারা চালাচ্ছে হয়তো তারা চালাচ্ছ, বাট হুম। অ্যাজ পার অডিয়েন্স যদি সাউন্ড অতটাই করতে হয়, লাইক ইউ গো অন হাইওয়ে, গো অন আ সানডে মর্নিং ট্রিপ, হাইওয়ে তো তুমি করো না। করো একদম। আই এম নট अगेंस्ट লাউড এক্সস্ট, কারণ আমি নিজে এক্সস্ট বসাতে চাই, হুম। বাট দ্যাট সাউন্ড শুড বি উইদিন দ্য লিমিট। লাইক আমি যদি হিমালয়ানে বলছি, আই হ্যাভ সিন পিপল ইনস্টলিং কপি এসসি প্রজেক্ট এক্সস্ট ফর হিমালয়ান, কপি একটা প্রজেক্ট যদি বসাতে হয়, দেন আইদার পে ফর দ্য রিয়েল ওয়ান যেটা সাউন্ড স্মুথ হয়। একদম। কপি 2000-2500 টাকার বসানোর দরকার নেই, তাহলে আমি এতদিনে বসিয়ে নিতাম, হুম। আমি ওয়েট করতাম। আমার এক্সস্টটা কিন্তু দুর্ধর্ষ সাউন্ড করে, তোমার স্টক এক্সস্ট BS4 এর স্টক এক্সস্ট ইজ ভেরি গুড সাউন্ডিং, BS6 এর স্টক এক্সস্ট বেকার, একদম বেকার। হিমালয়ানের বেকার, কোনো সাউন্ড আসে না। তো তাও আমি ওয়েট করছি একটা জিনিস, যে লাগালে ভালো জিনিস হয়, এন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড ফর ইউর বাইক। একদম বাইক ও, কারণ একটা কোম্পানি যখন বানাচ্ছে, লাইক পাওয়ার রেজ, রেড বুস্টার ইজ এ ওয়েল রিনাউন্ড কোম্পানি ফর মেকিং এক্সস্ট অফ রয়্যাল এনফিল্ড। লাইক ক্লাসিকে ওয়ান অফ দ্য বেস্ট এক্সস্ট যদি বলা হয় রয়্যাল এনফিল্ড ক্লাসিকে, দ্যাট ইজ রেড বুস্টার এক্সস্ট। তো ওরা নিশ্চয়ই বানাচ্ছে তো অনেক রিসার্চ করে, মানে যাকে তাকে এনে তো লাইক টিমে বসিয়ে দেয়নি ভাই এক্সস্ট বানাতে, আর লোকে সাউন্ড লাগবে এক্সস্ট বানাতে, তো অনেক রিসার্চ করে, লাইক দ্য শেপ অফ দ্য থিং, তো অনেক রিসার্চ করে। তো সেখানে একটা কপি কোম্পানি কি করে বানাতে পারে, তো সেটা নিশ্চয়ই বাইকের জন্য খারাপ, আর সাউন্ডটাও কোনোদিন বাইক ড্যামেজ করে দেয়, অনেকে বাইক ড্যামেজ করে দেয়, যারা আননেসেসারি বোঝে না তারা এটা লাগায়। তো ওটা কিছু করার নেই আমাদের, উই নো আওয়ার বাইকস, উই নো আওয়ার মেশিন। ইফ ইউ গাইজ লাইক এক্সস্ট, মানে যদি ভিউয়ার্স কেউ করতে চায়, ইনস্টল করো এক্সস্ট, লাউড এক্সস্ট। তো লাইক সাউন্ড করতে হলে গো অন দ্য হাইওয়ে, রেভ ইউর বাইক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। বাইকের যদি কিছু হয়, যদি কপি এক্সস্ট লাগে, দ্যাট ইজ ইউর হেডেক ভাই, পাবলিককে ইরিটেট করে লাভ নেই। কারণ আমি নিজেও যদি এক্সস্ট লাগে, আমি পুরো সিটিতে অলওয়েজ আই উইল ইউজ আ ডিভিকেল। কারণ অনেক এজেড লোক থাকে, আমাদের হয়তো ভালো লাগছে আজকে, আমার ভালো লাগছে, আজ থেকে 10-15 বছর পর গেলে আমারও একটা বয়স হবে, তখন মনে হবে যে ভাই এত জোরে কেন চালাচ্ছিস। এক্স্যাক্টলি। তো আমার একটা টাইমে আমি খুব লাউড মিউজিক শুনতাম বাড়িতে, আমার বাবা মা বলতো এত লাউড মিউজিক শুনছিস, উই আর গেটিং ইরিটেটেড। আজকে আমি যখন লাউড মিউজিক শুনি না, আই গেট ইরিটেটেড। অ্যাকচুয়ালি তোর সঙ্গে যখন আমি গাড়িতে থাকি, তোকে আমি বলি একটু গাড়িতে সাউন্ডটা আসতে কর, আমার ইরিটেটিং লাগে, বিকজ আফটার ইউ ক্রস আ পার্টিকুলার, আমার যেরকম যে দাদা যেরকম বলে, আমার এখন ভালো লাগে লাউড মিউজিক শুনতে। তুমি জানো আই অলওয়েজ ক্যারি ইয়ারফোন উইথ মি। ইউ গো 10 years লেটার, তোর তো তখন জিনিসটা বোঝা যায় অ্যাকচুয়ালি, মানে বয়স হচ্ছে তো লাইক, আর এক্সস্টের সাউন্ড মানে ইজ অ্যাকচুয়ালি টু হাই, ভেরি হাই। আর লাইক হার্ট পেশেন্ট অনেকেই থাকে, লাইক এজেড পিপল, তো ওদের জন্য অ্যাকচুয়ালি প্রবলেম। তো কাউকে ইরিটেট করে নিজের ফান করা তো আমার পক্ষে গো অন আ হাইওয়ে রাইড, গো অন আ ব্রেকফাস্ট রাইড করতে চাও, রাইড করো, ওখানে গিয়ে তুমি শো অফ করো। কারণ হার্লে ডেভিডসনেরও একটা টোন থাকে, তোর একটা প্রভিকেরও একরকম টোন থাকে, আমাদের রয়্যাল এনফিল্ডের এত রকম ভেরিয়েন্ট রয়েছে। রয়্যাল এনফিল্ড ইনফ্যাক্ট যদি 650 জিটিতেই আছে, দেখ GT 650, তারপর তুমি বলো, যেটা বলো না ইন্টারসেপ্টর 650, তারপর সুপার মিটার, তার থেকেও বড় কথা একটা সিম্পল বলছি, তো 350 সেগমেন্ট যেটা রয়েছে, লাইক হান্টার, স্ট্যান্ডার্ড, ক্লাসিক অ্যান্ড মিটিওর। চারটে বাইক, চারটে সেম ইঞ্জিন শেয়ার করছে, বাট চারটের এক্সস্ট নোট আলাদা, বিকজ অফ দ্য এক্সস্ট। তো লাইক হান্টার ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড সাউন্ডিং মেশিন অফ রয়্যাল এনফিল্ড, জানি। আমার ভালো লাগে হান্টার। আমি একবার তোমায় বলেছিলাম যে হান্টারের স্টক এক্সস্ট, গরিলাতেও ভালো করেছে সাউন্ড, গরিলাতেও সাউন্ডটা ভালো করেছে। আমি একবার তোমায় বলেছিলাম যে হান্টারের স্টক এক্সস্ট হিমালয়ানে ফিট হলে আই উড হ্যাভ গন ফর দ্যাট, হ্যাঁ, বাট ফিট হয়নি।
তো ওটাই, যে এক একটা বাইকের এক এক রকম থাকবে, তাহলে এক্সস্ট চেঞ্জ করে সাউন্ড এনজয় করতে চাইলে গো অন হাইপে, জাস্ট ডোন্ট ডিস্টার্ব দ্য ওল্ড পিপল অ্যারাউন্ড ইউ। হ্যাঁ, মানে একদিন তুমি ওই পজিশনে যাবে, হয়তো তখন তোমারও মনে হবে যে ভাই কে যাচ্ছে বাইরের দিকে। রাইট। সো আমাদের পডকাস্টটা আমরা এখানেই শেষ করবো, কারণ আমাদের আজকের যে ওভারঅল যে টপিকটা ছিল খুবই ইন্টারেস্টিং ছিল সুজুবনের সঙ্গে। আর এরপরে যে আমার অডিয়েন্স আসবে বা গেস্ট আসবে বেসিক্যালি, সেও আমার একজন খুব চেনা পরিচিত রাইডার, কো রাইডার বলা যায়, সেম টিমে আমরা বিলং করি, সৌম্য। তো আপনারা নেক্সট উইকে আপনারা সৌম্যকে দেখতে পাবেন। আমি বলে দিই আমার চ্যানেলের যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে এভরি ফ্রাইডে 7টার সময় আমার এই পডকাস্টের নতুন এপিসোড আসবে চ্যানেলে প্রত্যেক উইকে। আর প্রত্যেক উইকে আর সবাইকে আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের প্রত্যেকটা পডকাস্ট দেখুন, খুবই ইন্টারেস্টিং হয়।